শাহরুখের ধমক খেয়ে দুবোন উঠে দাঁড়ালো। ওপরে চলে যেতে নিলেই শাহরুখ পিছু ডাকল দুজনকে। সামিয়া আর নাজমিন আবারও এসে শাহরুখের সামনে দাঁড়ালো। শাহরুখ আবারও কফিতে চুমুক দিয়ে বলল, ফারুক ওই রে, আজ সারাদিন দেখলাম না। সামিয়া মৃদুস্বরে বলল, জানি না, আপুর কি জানি একটা হয়েছে। বিকেলে গিয়েছিলাম ফুপিমণিদের বাড়িতে, ফারিয়া আপু তো আমাদের সাথে ঠিকমতো কথাই বলল না। শাহরুখ ভ্রু কুচকাল। কফির কাপটা সেন্টার টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। সামিয়া আর নাজমিনকে আবারও রাম ধমক দিয়ে বলল, এখনও দাঁড়িয়ে আছিস সেখানে, যা গিয়ে পড়তে বস। শাহরুখ বাড়ি থেকে বেরিয়ে গেল। সামিয়া আর নাজমিন আহাম্মকের মতো তাকিয়ে রইল শাহরুখের যাবার দিকে। বাইক এসে থামল ফারিয়াদের বাড়ির সামনে। সুমি বেগম পিয়াস এসেছে ভেবে দৌড়ে গিয়ে দরজা খুলে দিলেন। আরে শাহরুখ বাবা, হঠাৎ? আমি ভাবলাম পিয়াস এসেছে। শাহরুখ চোখে জিজ্ঞাসু ভাব নিয়ে বলল, ফুপুমণি, ফারুক কোথায়? ও তো নিজের রুমেই আছে, তুই ডিরেক্ট ওর রুমে চলে যা। আর মাঝে মাঝে আসিস আমাদের বাড়িতে, তোরা তো আসিসই না। শাহরুখ হালকা মাথা নাড়িয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। ফারিয়ার রুমের সামনে এসে দরজায় নক করতেই ভেতর থেকে ফারিয়া বলল, উফ আম্মু, বললাম তো ভালো লাগছে না, যাও তো। শাহরুখ ঢুকে এলো রুমে। ফারিয়া উঁপড়ু হয়ে শুয়ে আছে। শাহরুখ গিয়ে ফারিয়ার পাশে বসতেই ফারিয়া উঠে বসে বলল, কি আম্মু? চোখ বড় হয়ে গেল ফারিয়ার। মৃদুস্বরে বলল, ভাইয়া তুমি? হ্যাঁ আমি। কি হয়েছে তোর, ঠিক আছিস তুই? ফারিয়া চোখ নামিয়ে নিল। হ্যাঁ আমি ঠিক আছি ভাইয়া। শাহরুখ গলা নরম করে বলল, তুই আমাকে মিথ্যে বলতে শিখলি কবে থেকে? তোর ওই চুপ হয়ে যাওয়াটা, চোখ নামিয়ে কথা বলা, সব বুঝি আমি। কি হয়েছে বল এক্ষুনি। ফারিয়ার চোখ ভিজে উঠল। সে কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। শাহরুখ নির্বাক হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, ফারু, যদি কেউ কিছু বলে থাকে বা কিছু হয়ে থাকে আমাকে বল। ফারিয়া বলতে চাইল না। শাহরুখ অনেক জোর করার পর কলেজের সব ঘটনা খুলে বলে সে। হঠাৎ সব কিছু নিঃশব্দ এক মুহূর্ত। শাহরুখ জানালার পাশে দাঁড়িয়ে, ফারিয়া মাথা নিচু করে বিছানায় বসে। ফারিয়া কাঁপা গলায় বলল, ভাইয়া তুমি জোর না করলে আমি বলতাম না, কিন্তু আমি আর পেরে উঠছি না। ওই ছেলেটাকে অনেকবার বারণ করেছি আমি। পিয়াস ভাইয়া বা তোর রেতা বাবাকে বলিসনি কেন? ভাইয়া বা বাবা জানতে পারলে অনেক বড় ঝামেলা হবে। শাহরুখ চোখ নরম, কণ্ঠ কঠিন করে বলল, ছেলেটাকে ফারিয়া? ফারিয়া ধীরে ধীরে বলল, কলেজের একটা ছেলে। কতদিন ধরে বিরক্ত করছে? প্রায় অনেক দিন। শাহরুখ চোখে জ্বলন্ত আগুন, কিন্তু গলার স্বর ঠান্ডা করে বলল, তুই এসব এতদিন লুকিয়ে রাখলি কেন? আমি ভেবেছিলাম নিজেই সবটা সামলে নিতে পারবো। কাল আমি কলেজ যাব, নিজে দেখে আসবো কে সেই ছেলে। কাল রেডি থাকিস, আমি নিতে আসবো। সে কাঁপা গলায় বলল, না ভাইয়া, তুমি এসব ঝামেলায় জড়াবে না প্লিজ। শাহরুখ আর দাঁড়ালো না। পেছনে ফারিয়াকে রেখে বেরিয়ে গেল রুম থেকে। ঘড়িতে সময় রাত 9টা। গাড়ি ধীরে ধীরে গাড়ির গেটে পৌঁছল। সেরাজ সুমুকে গাড়ি থেকে নামতে সাহায্য করল। সুমু এখনও দুর্বল, তবে সেরাজ সুমুকে আঁকড়ে ধরে রেখেছে। গাড়ি থেকে নামার পর সেরাজ সুমুকে কোলে তুলে ঘর ভিতরে নিয়ে এলো। তার চোখে অস্থিরতা, মুখে এক ধরনের নির্দিষ্ট শীতলতা। সুমু কাঁপা কাঁপা হাতে সেরাজের শার্ট আঁকড়ে ধরে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিল, যেন তার ভেতরে জমে থাকা সমস্ত ভীতি আর ক্লান্তি বেরিয়ে যায়। সেরাজ সুমুকে বেডে শুইয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে এসে সে সুমুর পাশে এসে বসল। সুমুর প্রতি তার পুরো মনোযোগ নিবদ্ধ করে রাখল। হঠাৎই দরজায় টোকা পড়ল। আফিয়া খাতুন মিষ্টি কণ্ঠে বললেন, সুমু মামুনি, আমি তোমার জন্য কিছু হেলদি খাবার এনেছি। রাত অনেক হয়েছে, তোমাকে এগুলো খেয়ে মেডিসিন খেতে হবে। আফিয়া খাতুন হাতে একটি বড় ট্রে নিয়ে রুমে প্রবেশ করলেন, যার মধ্যে রয়েছে তাজা ফল, সবজির স্যুপ এবং অন্যান্য পুষ্টিকর খাবার। ঈশিতাও আফিয়া খাতুনের সাথে এসে দাঁড়ালো, তার হাতে আরও কিছু স্বাস্থ্যকর খাবার। ঈশিতা স্নেহভরা কণ্ঠে বলল, এগুলো তুমি খেলে দ্রুত সুস্থ হয়ে উঠবে সুমু, আমরা চাই তুমি দ্রুত উঠে দাঁড়াও। সুমু চোখে কিছুটা ক্লান্তি নিয়ে খাবারগুলোর দিকে তাকালো, কিন্তু তার মুখে খাবার জন্য কোনো আগ্রহ নেই। সে মাথা ঝুঁকিয়ে বলল, না, আমি এখন কিছু খেতে চাই না, আমি ভালো আছি। সেরাজ সুমুর পাশ থেকে উঠে দাঁড়ালো, তার চোখে চিন্তা, কিন্তু একই সাথে দৃঢ়তা। তুমি খাবে সুইটহার্ট, তোমার শরীরের জন্য এই সব দরকার, খাবো না বললে তো চলবে না। তোমার সুস্থতা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুমু সেরাজের ইচ্ছের বাইরে কিছু বলতে পারল না। সেরাজ আফিয়া খাতুনের হাত থেকে খাবারের ট্রে নিয়ে বলল, তোমরা এখন গিয়ে রেস্ট নাও, আমি আছি ওর কাছে। আফিয়া বেগম আলতো হেসে বললেন, তুমি মামুনিকে খাইয়ে দাও, বাড়িতে আজ কারোরই মন মেজাজ ভালো নেই, সকলে একটু পরে এসে মামুনিকে দেখে যাবে। কথাগুলো বলে আফিয়া খাতুন আর ঈশিতা বেরিয়ে গেল। সেরাজ সুমুকে খাওয়ানো শুরু করল। তার চোখে এক ধরনের কঠোর ভালোবাসা ও দায়িত্ববোধ। সুমু ধীরে ধীরে খেতে শুরু করল। সে অনুভব করল তার খান সাহেব তার জন্য কতটা যত্নশীল। সেরাজ সুমুকে খাওয়ানোর মধ্যে নিজেও হালকা পেয়েছে, কারণ সুমুর জেদ, সে তার খান সাহেব না খেলে নিজেও খাবে না। খাওয়ানো শেষ হতেই অনন্যা খাতুন বাদে বাড়ির সকলে এসে সুমুকে দেখে গেছে। হঠাৎই দরজা আবারও খুলে গেল। একে একে সেরাজের বন্ধুরা রুমে প্রবেশ করল। আয়ুব হালকা হেসে বলল, সরি ডিস্টার্ব করলাম, এখন কেমন আছেন ভাবিজি? সুমু আলতো হেসে আয়ুবের কথার উত্তর দিয়ে সবাইকে বসতে বলল।
সিরাজ শক্ত গলায় বলল, এখন বসতে হবে না, তোমার এখন বিশ্রামের প্রয়োজন, ওরা অন্য একদিন বসবে। সিরাজের বারণ শুনে আইয়ুবরা সকলে যে যেখানে পারে বসে পড়ল। সিরাজ ভ্রু কুচকে তাকালো সকলের দিকে। সুমু আইয়ুবদের কাণ্ড দেখে আলতো হাসল। এমন সময় রাহিনের ফোনে ভিডিও কল করল সামিয়া আর নাজমিন। দুজনেই সুমুকে দেখার জন্য আকুল হয়ে আছে। রাহিন কল রিসিভ করে সুমুর হাতে দিল। সামিয়া কান্না ভেজা গলায় বলল, কেমন আছো আপু? শুনলাম তোমার শরীর ভালো না। পাশ থেকে নাজমিন বলল, হ্যাঁ আপু, আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। সকলে চিন্তা করবে ভেবে বাসার কাউকে জানাইনি। তুমি নিজের খেয়াল রেখো। সুমু ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে সামিয়া আর নাজমিনের সাথে কথা বলাতে মন দিল। এই সুযোগে সিরাজকে আইয়ুবরা টেনে রুমের বাইরে নিয়ে গেল। তারা সবাই উদ্বিগ্ন, চোখে চিন্তার ছাপ, যেন কিছু একটা বাজে ঘটবে, কিন্তু কেউ বুঝতে পারছে না। আইয়ুব চিন্তিত কণ্ঠে বলল, তুই তো কিছুই বলছিস না এসকে, আমাদের ভয় লাগছে। তোর মাথায় কি ভয়ঙ্কর খেলা চলছে বলতো? নিহাল মৃদু সুরে বলল, ভাই, তোর এই শান্ত থাকা ব্যাপারটা আমাদের জন্য বড় রকমের চিন্তার বিষয়। তুই তো অগ্নির মতো, এটা কিভাবে সহ্য করছিস? সাইফ বলল, তোর মতো উত্তপ্ত মানুষের কাছ থেকে এমন শান্ত থাকা আমরা কিভাবে মেনে নেব? আমরা কেউ জানি না তুই করতে চাইছিস, কিন্তু এত শান্ত থাকার মধ্যে কিছু তো লুকানো আছে। সিরাজ কিছুক্ষণ চুপ করে সকলের দিকে তাকিয়ে রইল। তারপর হালকা করে স্নিগ্ধভাবে হাসল, কিন্তু তার চোখের গভীরে এক ধরনের নিঃশব্দ আগুন জ্বলছে। সে শান্তভাবে বলল, তোরা কি মনে করিস এই মুহূর্তে আমার কি করা উচিত? সুমুর অবস্থা দেখেছিস? এখন আমি অশান্ত হলে ওর ওপর বাজি এফেক্ট পড়বে। অমিত কিছুটা ভেবে বলল, আমরা জানি এসকে, কিন্তু তোর মতো একজন মানুষের মাথায় যে কি ভয়ঙ্কর কৌশল চলছে সেটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তুই যে ছেড়ে দেওয়ার মতো মানুষ না। ফাহিম এগিয়ে এসে বলল, তুই নিজেকে এইভাবে শান্ত রেখে আমাদের ভাবনা বাড়াস না। আমরা তো বুঝতে পারছি না তোর মধ্যে কি চলছে। প্লিজ বল এসকে। রাহিন বলল, সুমুর এই অবস্থা আমার সহ্য হচ্ছে না। যে মেয়েটা কাউকে ভয় পায় না, সে আজ ভয়ে পাগলের মতো ব্যবহার করছে। রিয়াদ মাথা নেড়ে বলল, তোকে চিনি আমরা এসকে, তোর মতো মানুষ চুপ থাকা মানে ভেতরে আগুন জ্বলছে। সারবাজ অসহায় কণ্ঠে বলল, এইখানে বসে আছি ঘণ্টাখানেক, একটা শব্দও করলি না, আমরা কি তোর আপন না? সাইফ আফসোসের সুরে বলল, শুধু তাকিয়ে আছিস, তোর চোখ কেমন ভয়ঙ্কর লাগছে রে ভাই। রিসান কপাল কুঁচকে বলল, তুই তো আগুন, এত ঠান্ডা কেন রে? কি ঘটাতে যাচ্ছিস প্লিজ বল। আরবাজ বলল, যা করবে ভেবে করবে ব্রো, ভুলে যেও না এখন তোমার জন্য আর একটা মানুষ বেঁচে থাকে। সারবাজ ভয় পেয়ে বলল, ভয় পাচ্ছি রে ভাই, তোকে চুট দেখলে মনে হয় তুই একটা কিছু এমন করবি যা কেউ ভাবতেও পারবে না। রিয়াদ মাথা নেড়ে বলল, তোর মাথায় কি চলছে জানি না, কিন্তু এইভাবে থাকলে আমরা পাগল হয়ে যাব, কিছু একটা বল। ফাহিম শান্ত কণ্ঠে বলল, তুই চুপ থাকলে আমরা তোর ভেতরটা বুঝতে পারি, কিন্তু ভাই তুই একা কিছু করিস না, বল, আমাদেরকেও পাশে দাঁড়াতে দে। সবার কথা শুনে এক দৃষ্টিতে সবাইকে দেখল সিরাজ। চোখে চাপা অগ্নি, মুখে একটুও শব্দ নেই, একটুখানি গলায় টান পড়ল, যেন কিছু একটা চেপে যাচ্ছে। সে চুপচাপ আবারও রুমের দিকে ফিরে গেল। ঘড়িতে সময় রাত 2টো। সুমুর ভয়ে প্রচণ্ড জ্বর এসেছে। সিরাজ একের পর এক জলপট্টি দিয়ে যাচ্ছে। মেডিসিন, জলপট্টি দুটোই হার মেনেছে সুমুর শরীরের জ্বরের কাছে। জ্বর কমার কোনো নাম নেই। জ্বরের ঘরে শুধু এইটাই কথা বলে যাচ্ছে সুমু, আমাকে যেতে দিন, দয়া করে আমার সম্মান নষ্ট করবেন না। সিরাজ সুমুকে বেড থেকে তুলে নিজের উন্মুক্ত বুকের সাথে মিশিয়ে রেখেছে। ঘুম নেই তার চোখে। প্রেয়সীর এমন করুণ অবস্থা তাকে নাজেহাল করে তুলেছে। সে আর কোনো উপায় না পেয়ে সুমুকে কোলে করে উঠে দাঁড়ালো। সুমু নিভু নিভু চোখে একবার তাকালো তার খান সাহেবের দিকে। সিরাজ সুমুকে নিয়ে ওয়াশরুমে ঢুকল। নিঃশব্দে ঝর্ণার পানি ছেড়ে দিল। ঠান্ডা পানি যেন একমাত্র উপায় সুমুকে জ্বর থেকে কিছুটা স্বস্তি দেওয়ার। সুমুর পরনে সিরাজের ব্ল্যাক টি শার্ট, ফর্সা শরীরের সাথে ভিজে লেগে গেলে টি শার্ট। ফর্সা ত্বকের ওপর ভিজে থাকা কাপড়ের রেখাগুলো যেন সিরাজের সহ্যের বাঁধ ভেঙে দিচ্ছিল। সুমু অস্বাভাবিকভাবে কাঁপছে, সেই সাথে কাঁপছে তার অষ্টজোড়া। শুধু ঠান্ডায় নয়, ভেতরে দুর্বলতা, জ্বর আর পরিচিত এক অনুভূতির স্রোতে। প্রচণ্ড শীতে শেহরাজের খালি পিঠ আঁকড়ে ধরল সে। তার নখ অস্পষ্টভাবে বসে গেল শেহরাজের পিঠে। ঝর্ণার ঠান্ডা পানি টুপটাপ শব্দে ঝরে পড়ছে দুজনের শরীরে। ওয়াশরুমের সেই নীরব কোণ যেন সাক্ষী হয়ে উঠেছে এক নিঃশব্দ অনুভূতির। ভিজে অবস্থায় দাঁড়িয়ে আছে দুই মানুষ, একজন জ্বরাক্রান্ত ভালোবাসায়, আর একজন সেই ভালোবাসার অতল স্রোতে ভেসে যাওয়া পাহাড়।
সুমুর ফর্সা গোল মুখ, কোমর ছাড়ানো রেশমি চুলের আড়ালে যেন এক অপরূপ সৌন্দর্যায়ন রূপকথা। গলায়, কানে, হাতে আঙুলের হীরের অলংকারগুলো যেন খুব সূক্ষ্মভাবে ঝিকিমিকি করছে জলকণায়। সুমু চোখ বন্ধ করে মাথা হালকা নিচু করে দাঁড়িয়ে আছে। সেরাজ দাঁড়িয়ে আছে ঠিক তার সামনেই। ফর্সা ঘন ভেজা চুল চোখের ওপর পড়ে আছে। তীক্ষ্ণ নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে সুমুর দিকে। তার জিম করা শরীরের প্রতিটি রেখায় টান, কিন্তু চোখে রয়েছে এক ধরনের গভীরতা, যেন প্রেম আর দহনে একসঙ্গে জ্বলছে সে। সুমু আরও বেসামাল হয়ে উঠল। শীত থেকে বাঁচার জন্য সেরাজকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে সেরাজের চোখ লাল হয়ে উঠল। আবেগ, তীব্র ভালোবাসা, আকর্ষণ আর ভয় মিশে এক অনিয়ন্ত্রিত ঝড় বয়ে গেল তার ভেতর। তবুও সে নিজেকে ধরে রাখল, কারণ সুমু অসুস্থ, আর সুমুকে সুস্থ করাই এখন তার সবচেয়ে বড় দায়িত্ব। সেরাজ একটুও নড়ল না। সে কেবল চোখ দিয়ে আঁকছে সুমুকে। তার ভালোবাসা, তার দুর্বলতা, তার সমস্তটা আঁকছে সে। মুহূর্তটা যেন স্থির, সময় থেমে আছে তাদের জন্য। সুমুর শরীর একটু ঠান্ডা হতেই জলধারা বন্ধ করে ধীরে ধীরে সুমুকে কোলে করে বের করে আনল সেরাজ। সোফার উপর বসিয়ে মাথার চুল যত্ন করে মুছে দিল সে। কাবার্ড খুলে নিজের একটা সাদা শার্ট বের করল। সুমুকে চেঞ্জ করিয়ে দিয়ে বেডের কাছে নিয়ে গেল। সুমুকে বেডে শুইয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে সুমুর পুরো শরীর যত্ন করে ঢেকে দিয়ে কপালে আলতো করে ঠোঁট ছোঁয়াল। ভোর 5টা। নিভু নিভু আলোয় আফতাব চৌধুরীদের গাড়ি এসে থামল খান ম্যানশনের সামনে। চারপাশ নিস্তব্ধ। রাতের ঠান্ডা এখনও বাতাসে জমে আছে। গাড়ি থেকে নেমে আফতাব চৌধুরী, মৌসেন আর রোজা সদর দরজার দিকে এগিয়ে গেল। দরজায় হাত রেখেই চমকে উঠলেন সবাই। দরজা খোলা। খান ম্যানশনের দরজা এত সকালে খোলা থাকা ব্যাপারটা অস্বাভাবিক। মৌসেন একটু অবাক হয়ে আফতাব চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, এই সময় দরজা খোলা? কিছুই বুঝতে পারছি না। সন্দেহ মিশ্রিত পদক্ষেপে দরজায় হাত দিলেন আফতাব চৌধুরী। দরজা ধাক্কা দিতেই মৃদু কর্কট শব্দে খুলে গেল। সিরাজদের বাড়ির ড্রয়িং রুম সাধারণত স্নিগ্ধ আলোয় শান্ত থাকে, কিন্তু আজ এক অদ্ভুত ভয়াবহতায় আলোকিত। ড্রয়িং রুমের মাঝখানে রাজকীয় সিংহাসনে বসে আছে সিরাজ খান। চোখে ঘুমের ছিটে ফোটা নেই। চোখ জোড়া জ্বলছে অদ্ভুত কঠোরতায়। এক হাতে রেডবুলের ক্যান ধরা, অন্য হাতের আঙুলে হালকা ঘোরাফেরা করছে রাবার ব্যান্ড। পরনে সাদা শার্ট, চোখে আগুন। তার দুপাশে দাঁড়িয়ে আছে 2 বডিগার্ড, আর ঠিক পেছনে স্যান্ডি। ডান পায়ের উপর বাঁ পা তুলে রাখা তার। সামনে রাখা এক রহস্যময়ী বড় কাঠের বাক্স। বাক্সের উপর গেঁথে রাখা শত শত ধারালো ছুরি, প্রতিটি চকচক করছে জলকণায়। মৌসেন ভ্রুকুচকে এগিয়ে এলেন। সিরাজ বেটা, এইসব কি? মৌসেনের কপালে ভাঁজ পড়ে গেল। রোজা অস্থিতিতে এদিক ওদিক তাকালো। তারা দুজনেই এক পা করে ঘরের ভেতর পা রাখল। আফতাব চৌধুরী পেছনে পেছনে এলেন। তিনি কথা শেষ করার আগেই এক অদ্ভুত শব্দে থমকে গেল সবাই। চুপচাপ ঘরটায় একটা ছিটকে পড়া তরলের শব্দ, যেন কিছু একটা টপ টপ করে পড়ে চলেছে। কাঠের বাক্সের ওপর কিছু তরল পড়ার আওয়াজ। নিঃশব্দ ঘরে সেই আওয়াজ যেন বোমার মতো প্রতিধ্বনিত হলো। সবাই একসাথে তাকালো ছাদের দিকে। হঠাৎ ভেসে আসে মৌসেন আর রোজার আতঙ্কিত আর্তনাদ। আরি, আরি বেটা! ঝাড়বাতির নিচে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে আরিয়ান চৌধুরীকে। শরীরটা উপর করে ঝুলছে। পিঠ বেয়ে রক্ত টুপটপ করে নিচে কাঠের বক্সটার উপর পড়ছে। ছুরিগুলোর ফাঁকে ফাঁকে রক্ত জমে উঠেছে। আরিয়ানের বরাবর কাঠের সেই ছুরি গেঁথে রাখা বড় বক্সটি রাখা। ওপর থেকে আরিয়ানকে ছেড়ে দিলে বক্সের ওপর পড়ে আরিয়ানের শরীরের প্রতিটি স্তর ছুরির আঘাতে ঝাঁঝগা হয়ে যাবে। মৌসেন ছুটে এসে আরিয়ানের ঝুলন্ত দেহের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠলেন। আমার ছেলে আরিয়ান! না, এটা হতে পারে না। আফতাব, কিছু করো! রোজা পাগলের মতো চিৎকার করতে করতে ছুটে গিয়ে বক্সটাকে ঠেলে সরাতে চাইল। ওকে নামাও এসকে! ব্রো, আমার ব্রো! আফতাব চৌধুরী স্তব্ধ। তার কপালের রেখায় আতঙ্ক গেঁথে গেছে। বাড়ির সকলে ছুটে এলো ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের দৃশ্য দেখে সকলে আতঙ্কে উঠল। এই কান্না ও ভেঙে পড়া পরিবেশে হঠাৎ করেই সিরাজ দাঁত চেপে উঠে দাঁড়ালো, চোখে বিদ্ধকারী রাগের ঝলক। চুপ করুন! তার গলার স্বর এতটা কঠিন যে রোজার হেঁচকি থেমে গেল। মৌসেন স্তব্ধ হয়ে গেলেন। সিরাজ সামনে এসে রোজার দিকে তাকালো। ঠান্ডা অথচ হিংস্র গলায় বলল, আমার পাগলিটা সারা রাত ঘুমাতে পারেনি। প্রচণ্ড জ্বর আর ভয়ে ছটফট করেছে। মাত্র 3টে ঘন্টা হলেও ঘুমিয়েছে, তাও ঘুমের মেডিসিন খেয়ে। এইখানে উপস্থিত কারো ন্যাকামির জন্য যদি ওর ঘুমের ব্যাঘাত ঘটে, তাহলে গড সোয়ার এই নিভু নিভু বডিটা পিওর ডেড বডিতে পরিণত করতে আমি 1 সেকেন্ডও ভাবব না। মৌসেন কান্না ভেজা গলায় বললেন, আমার ছেলেকে ছেড়ে দাও সিরাজ। সিরাজ চোখ সরালো না, ঠান্ডা স্বরে বলল, সুমুও মনে হয় এইভাবেই বলেছিল কাল। আমি এখন সেই সিরাজ যে সব সম্পর্কে বাহিরে গিয়ে বিচার করে। ভালোবাসা যখন কাউকে রক্ষা করতে পারে না, তখন ন্যায় নিজে রক্তে হাত রাঙায়, আর আমি এখন তাই। ড্রয়িং রুমের থমথমে পরিবেশে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছেন অনন্যা খাতুন। মুখে উদ্বেগ, কিন্তু চোখে শাসনের জোর। তিনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে বললেন, সিরাজ বেটা,
আরিয়ানকে ছেড়ে দে। কি করেছে ও? কেন এমন করছিস? তুই কি পাগল হয়ে গেছিস? সেরাজ হাসল। ঠান্ডা স্বরে বলল, ও কি করেছে সেটা ওর মা আর বোনকে জিজ্ঞাসা করো মম। অনন্যা খাতুন সেরাজের সামনে এসে দাঁড়ালেন। নিচু গলায় বললেন, ও যাই করুক, তুই বিচার করার কেউ না। তুই আদালত না সেরাজ। সেরাজ হাসল। ঠান্ডা স্বরে বলল, আদালত সময় নেয় মম। আমার বউয়ের চোখের জল সময় নেয় না। ওর গায়ে হাত দেবার চেষ্টা করেছিল তোমার আদরের আরিয়ান। অনন্যা খাতুন একটু থমকে গেলেন। কণ্ঠে মমতা আর শক্তির মিশ্রণ করে বললেন, আরিয়ান যদি এমন কিছু করেও থাকে তাহলে তুই অন্যভাবে ওর জন্য শাস্তির ব্যবস্থা কর, কিন্তু এইভাবে প্রতিশোধ নিতে গিয়ে নিজের হাত রক্ত করিস না। তুই যদি নিজেকেই হারাস তাহলে সুমুকে কে রক্ষা করবে? সেরাজ থেমে গেল এক মুহূর্তের জন্যে। ঠোঁট আটোসাট করে চোখ সরিয়ে নিল সে। আমি কখনো নিজেকে হারাবো না। আমি সেই পুরুষ যে স্ত্রীকে চোখের সামনে রেখে অন্যের বুক থেকে রক্ত ঝরায়। তুই কি সব বলছিস সেরাজ? একটাবার তাকিয়ে দেখ ছেলেটার কি অবস্থা করেছিস। অমানুষের মতো মেরেছিস ছেলেটাকে। সামনে ছেলেটার নিউ ড্রামা ছিল, এই সব কেন করলি তুই সেরাজ? শাহবাজ সাহেব অনন্যা খাতুনকে টেনে নিয়ে গিয়ে বললেন, তুমি শুনতে পাচ্ছ না? খান বাড়ির বউয়ের সম্মানের দিকে হাত বাড়িয়েছিল তোমার বড় ভাইয়ের ছেলে। ও যে এখনো জীবিত আছে এটাই ওর ভাগ্য। শেহজাদ সাহেব এগিয়ে এসে বললেন, সত্যি ভাবিজি, এর পরেও আপনি আরিয়ানের পক্ষে কথা বলবেন? নিজের ছেলের বউয়ের কথা একবারও ভাববেন না? মানলাম আপনি সুমুকে মেনে নেননি, কিন্তু তবুও সুমু এ বাড়ির বউ। ওর সাথে এ বাড়ির সম্মান জড়িয়ে আছে। আর কিছু না ভাবেন, অন্ততপক্ষে এ বাড়ির সম্মানের কথা ভাবুন। অনন্যা খাতুন গর্জে উঠে বললেন, সম্মানের কথা ভাবতে গিয়ে একটা মানুষকে মেরে ফেলতে হবে? এইটা কেমন বিচার ওর? ও কি সৃষ্টিকর্তা যে বিচার করছে? বিচার করার মালিক ওই ওপরে যে বসে আছে তার, আপনার ভাইপোর না। সেরাজ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। চারপাশ নিস্তব্ধ। তার চোখ দুটো রক্তিম আধারের মতো জ্বলছে। সে ঠান্ডা গলায় বলল, এই দুনিয়ায় অনেক ভুল মাফ হয়, কিন্তু সুমুর কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। সেরাজের গলা আরও নিচু হলো। সে ভয়ানক ঠান্ডা স্বরে বলল, ওর একটা চুলেরও ক্ষতি করার চেষ্টা করলে আমি সৃষ্টিকর্তা হতে পারবো না, কিন্তু শয়তান হয়ে উঠতে সময় লাগবে না। গডের শাস্তি দেরিতে আসে, আর আমারটা 1 সেকেন্ডেই এসে যায়। সে একবার রক্তে ভেজা ছুরির বাক্সের দিকে তাকালো। এই কাঠে আজ ওর রক্ত ঝরে পড়ছে। ও যদি আর কোনোদিন আমার বউয়ের ছায়ার দিকেও কেউ তাকায়, তাহলে এই ছুরিগুলো আর গুনতে হবে না, সবগুলো আমি ওর শরীরে গেঁথে দিব। সে থামল, তাকালো মৌসেন আর রোজার দিকে। বাঁচতে চাইলে সুমুর নাম মনে থেকে মুছে ফেলুন, আর যদি আমার কথাগুলো ভুলে যান তাহলে মনে করিয়ে দেবার জন্যে আমি এখনো বেঁচে আছি। সেরাজ বক্সের ওপর গেঁথে রাখা একটা ছুরিতে আঙুল ছোঁয়ালো। যে হাত আমার সুমুখে স্পর্শ করতে চাইবে সে হাত আমি ছুরি বেয়ে কাটব না, সে হাত গাছ থেকে ছিঁড়ে নেওয়া ফলের মতো উপড়ে ফেলব। তারপর সেটা তারই গলায় গুঁজে দেব, যেন পৃথিবীর কোনো ডাক্তারও তাকে বাঁচাতে না পারে। সে এক পা করে এগিয়ে এলো রোজার দিকে। আর তুই রোজা, তুই কি ভাবিস আমি কিছু করব না কারণ তুই আমার আত্মীয়? আত্মার চেয়েও বড় সম্পর্ক আমার বউ। ওর চোখে এক বিন্দু জল দেখলেও আমি এমন ভয় সৃষ্টি করব, তখন তোর নিজের ছায়াকে দেখলেও তোর ভয় লাগবে। সে এবার ঠান্ডা চোখে মৌসেনকে দেখল। এই দুনিয়ায় কারো সাহস হবে না আমার বউয়ের দিকে হাত বাড়ানোর, কারণ আমি শুধু মানুষ মেরে ফেলি না, তাদের অস্তিত্বকেও মুছে দিই, এমনভাবে যেন তারা কোনোদিন ছিলই না। মৌসেন ভ্রু কুচকে বললেন, তুমি আর কি করতে চাইছো? সেরাজ বাঁকা হেসে তার বডিগার্ডকে ইশারা করল। তারা সাথে সাথে আরিয়ানকে বেঁধে রাখা দড়ির ঢিল ছেড়ে দিল। উপস্থিত সকলে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। হঠাৎ সেরাজের হাসির শব্দে সকলে চোখ মেলে তাকালো। আরিয়ানের শরীরে ছুরিগুলো ছুঁয়ে ছুঁয়ে মৌসেন দৌড়ে এলেন তার ছেলের কাছে। একটা দম ভটকা নিঃশব্দ ছড়িয়ে পড়ল চারপাশে। সেরাজ হাসি থামিয়ে বলল, সুমু আমার শান্তি। কেউ যদি সেই শান্তিকে নষ্ট করার চেষ্টা করে তাহলে আমি কি করতে পারি আজ ট্রেলার দেখালাম। পুরো সিনেমা দেখতে চাইলে আবার চেষ্টা করো। সেরাজ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার পায়ের শব্দে যেন সময় থেমে গেছে। মুখে কোনো রাগ নেই, শুধু একটা অস্বাভাবিক শান্তি, যেটা দেখে কারো শরীর ঠান্ডা হয়ে যেতে পারে। তার গলায় গাম্ভীর্য, যেন মৃত্যুর সুর। সুমুকে ছোঁয়ার চেষ্টা করেছে বলে প্রতিশোধ নিচ্ছি না, আমি প্রতিশোধ নিচ্ছি না, আমি নিয়ম বানাচ্ছি। আমার সুমুকে স্পর্শ করলে পৃথিবী থেকে মুছে যাওয়ার নিয়ম। সে একটা ছুরি তুলে নিয়ে ধীরে আরিয়ানের গালে ছুরিটা দিয়ে স্পর্শ করে বলল, আমি মানুষ মারি না, আমি ইতিহাস থেকে নাম মুছে ফেলি, এমনভাবে মুছি যেন জন্মই নেয়নি। তার গলা থেমে গেল এক মুহূর্ত। সে আবারও রোজার দিকে তাকিয়ে বলল, শুনলাম ওর হাত চেপে ধরেছিলি, আর একবার ধরিস, তারপর তোর রক্তে লিখে দেব সুমু কার বউ।
সে মৌসেনের দিকে একেবারে ঠান্ডা চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, মামুনি, আপনি যদি ভেবে থাকেন আপনার বয়স আপনাকে বাঁচাবে, তাহলে ভুল ভাবছেন। সেরাজ আরিয়ানের কাছে গিয়ে ছুরি দিয়ে গালে ছোট্ট করে একটা টান দিয়ে বলল, সুমু আমার দুর্বলতা, এটা তোরা জানিস। ও আমার শেষ পবিত্রতা। কেউ যদি ওর দিকে তাকায় আমি তার চোখ উপড়ে নিব, কেউ যদি ওর নাম নেয় আমি তার জিভ কেটে নিব, আর কেউ যদি ওর পথ আটকে দাঁড়ায় তাহলে আমি তাকে দুনিয়া থেকে মুছে ফেলব। আজকের দিনটা মনে রাখিস আরিয়ান, ওকে নিয়ে যদি আর একটাও স্বপ্ন দেখিস তাহলে তোকে আমি চিরতরে ঘুম পাড়িয়ে দিব। সেরাজ একটু থেমে বাঁকা হেসে বলল, ছেলেকে কোরিয়াতে চলে যেতে বলেছিলেন তাই না? ভাবলেন কিভাবে আমার হাত থেকে ও বেঁচে যাবে? মাটির তলে পুঁতে রাখলেনও সেখান থেকে ওকে টেনে বের করে নিয়ে আসতাম আমি। আরিয়ানকে আবারও উপরে তোলা হলো। সেরাজ আলতো হেসে বলল, দড়ি ছেড়ে দাও। ঠিক তখনই মৌসেন আর রোজা এসে সেরাজের পায়ের সামনে বসে পড়ল। সেরাজ বডিগার্ডকে হাত উঁচু করে থামতে বলল। রোজা অঝরে কাঁদতে কাঁদতে বলল, এসকে প্লিজ, আমার ব্রোয়ের সাথে এমন করো না। তার কণ্ঠে কান্না আর অনুযোগ মিশে আছে। আমার দোষ ছিল আমি জানি, কিন্তু দয়া করে ব্রোকে ছেড়ে দাও। সে চিৎকার করে উঠল, চোখে জল মুছতে মুছতে আবারও বলল, প্লিজ এসকে, ক্ষমা করে দাও। মৌশ্যামও আরিয়ানের দিকে তাকিয়ে অসহায়ভাবে কাঁদছে। আমার ছেলেটা আর সুমুর দিকে তাকাবে না সেরাজ। একে একে ড্রয়িং রুমে উপস্থিত সকলে সেরাজকে রিকোয়েস্ট করল। নিজের বাবার অনুরোধে সেরাজ ছেড়ে দিল আরিয়ানকে। বডিগার্ড দুজন আরিয়ানের রক্তাক্ত দেহটা নামিয়ে আনল। আরিয়ানকে নামিয়ে আনতে সকলে মিলে ঘিরে ধরল তাকে। মৌসেন ছিলের শোকে কান্নায় ভেঙে পড়ল। সেরাজ বিরক্ত হয়ে বলল, ন্যাকামি বাড়ির বাইরে গিয়ে করুন, অসহ্য লাগছে। মৌসেন, রোজা আর অনন্যা খাতুন ছলছল চোখে আরিয়ানকে ধরে রাখল। কাপা হাতে মৌসেন বুকে টেনে নিল ছেলেকে। রক্তমাখা গায়ে নিঃশ্বাস নিতে নিতে আরিয়ান চোখ বুজে পড়ে রইল। দুজন বডিগার্ড এসে আরিয়ানকে গাড়িতে তুলে দিল। ড্রয়িং রুমটা নিঃশব্দ হয়ে পড়ল আস্তে আস্তে। বাড়ির প্রায় অধিকাংশ মানুষ হসপিটালের দিকে রওনা হলো। সেরাজ স্থির চোখে শেষবারের মতো সেই রক্তরঞ্জিত কাঠের বাক্স দিকে তাকালো। স্যান্ডিকে সবকিছু সরাতে বলে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। ওয়াশরুমে ঢুকে কপাল ঠেকিয়ে রাখল ঠান্ডা টাইলসে। পানি ছাড়ল। গরম স্রোতে শরীর ভিজে উঠল, কিন্তু ভিতরের আগুন, সেই আগুন এখনো জ্বলছে। তার সময় যেন থেমে গিয়েছিল সেই মুহূর্তেই, যখন সে শুনেছিল কেউ তার কালিজায় স্পর্শ করার চেষ্টা করেছে। সে পানির নিচে সে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। কোনো শব্দ নেই, শুধু আত্মার মধ্যে কাঁপন। শাওয়ার শেষে সাদা তোয়ালে গায়ে জড়িয়ে নিঃশব্দ পায়ে রুমে এলো। ঘরটা অন্ধকার, কেবল জানালার ফাঁক দিয়ে হালকা সূর্যের আলো এসে পড়েছে বিছানার ওপর। সুমু ঘুমিয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে ছোট ছোট শব্দে। এতটা নিষ্পাপ, এতটা শান্ত যেন সেরাজের হৃদয় ছুঁয়ে গেল। সে ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে এখন যুদ্ধ শেষে ফিরে আসা যোদ্ধার অবসর বিষণ্ণতা। সে বিছানায় উঠে বসল, সুমুর পাশে শুয়ে পড়ল। তার ডান হাতটা দিয়ে সুমুর কোমরের চারপাশে জড়িয়ে নিল। মাথা রাখল সুমুর গলার কাছে। সেই চেনা সুবাস সে চোখ বন্ধ করে বুক ভরে টেনে নিয়ে ফিসফিস করে বলল, তোমার শরীরে যে স্পর্শ করতে চেয়েছিল আমি তাকে ছেড়ে দেইনি। তুমি কিছু জানো না, আমি তোমাকে কিছু জানতেও দিব না। সুমু হালকা নড়ে উঠল। ঘুমের ঘোরে তার ঠোঁটে একটুখানি হাসি খেলে গেল। সে কিছু বোঝেনি, তবু যেন উপলব্ধি করেছে তার খান সাহেব তার পাশেই আছে। সেরাজ আরেকটু কাছে সরে এলো, ঠোঁট ছোঁয়ালো সুমুর কপালে। তুমি আমার শান্তি সুইটহার্ট, আর এই শান্তির জন্য আমি সব কিছু পুড়িয়ে দিতে রাজি। ঘড়িতে সময় দুপুর 12টা। নরম রোদ জানালা বেয়ে ঢোকে পড়েছে ঘরের ভেতর। সাদা পর্দায় রোদের ছায়া যেন জল রঙে আঁকা কোনো ছবি। ঘরের ভেতরে এক অপূর্ব শান্তিময়তা। সেরাজ ধীরে ধীরে চোখ মেলে তাকালো। একটুও তাড়াহুড়ো নেই তার চোখ মুখে। জ্বরটা অনেকটাই কমে গেছে, কিন্তু শরীরটা এখনও একটু দুর্বল। সে অনুভব করল পাশে একটা উষ্ণতা। তাকিয়ে দেখল সেরাজ তার পাশে শুয়ে আছে, চোখ বন্ধ, গভীর নিদ্রায়, মুখে প্রশান্তির ছায়া। সুমুর হাতটা অসাবধানে ছুঁয়ে গেল সেরাজের কাঁধ। সেরাজ চোখ মেলে তাকালো, হালকা হেসে বলল, ঘুম ভেড়েছে সুইটহার্ট? সুমু কিছু বলল না, শুধু চেয়ে রইল তার খান সাহেবের দিকে। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে। ঘরের এক কোণে রাখা ফুলদানিতেও সাদা টিউলিপগুলো যেন আজ একটু বেশি সজীব। সেরাজ সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আলহামদুলিল্লাহ, আর জ্বর নেই। এখন শুধু আমার স্পেশাল স্পাম, মেডিসিন আর ডার্ক রোম্যান্সের দরকার, তাহলে এই দুর্বলতাও কেটে যাবে। সুমু হালকা হাসল। সেরাজ চাদরটা টেনে সুমুকে আর একটু কাছে টেনে নিল। তাদের পুরো পৃথিবী যেন থেমে গেল। শুধু এই ঘরটায় জেগে আছে ভালোবাসা, শান্তি এবং দুজনার নিঃশব্দ মুগ্ধতায়
যারা শুধু একে অপরের মধ্যে নিজেদের অস্তিত্ব আর বেঁচে থাকার কারণ খুঁজে পায়। সুমু ক্ষণিকের জন্য চোখ বন্ধ করে আবারও ধীরে ধীরে চোখ মেলে তাকালো। পাশে শুয়ে থাকা প্রিয় মানুষটিকে দেখে একটা প্রশান্তি খেলে তার চোখে। হালকা গলা ভারী করে সে বলল, আপনি আজ অফিস যাবেন না? সেরাজ চোখ বন্ধ করে জবাব দিল, না, অফিসের কাজ সামলানোর মতো লোক অনেক আছে, কিন্তু আমার বউকে সামলানোর জন্য তো একমাত্র আমিই আছি, তাই আজ আমি তাকেই সামলাবো। সুমুর গাল লাল হয়ে উঠল, চোখ নামিয়ে ফেলে সে। দুজনেই একসাথে উঠে বসল। সেরাজ উঠে সুমুর ওড়নাটা তুলে দিল তার কাঁধে। চলো, ফ্রেশ হয়ে আসি দুজন, তারপর আমি নিজে কিচেনে গিয়ে তোমার জন্য কিছু বানাবো। আপনি রান্না করবেন? সেরাজ হেসে বলল, হ্যাঁ, আমার পাগলিটা অসুস্থ, আমার উচিত তার সব রকমের সেবা যত্ন করা। সে বেড থেকে নেমে দাঁড়ালো, হাত বাড়িয়ে সুমুকে কোলে তুলে নিল। আরে খান সাহেব, কি করছেন? নামান আমাকে, আমি এইটুকু হেঁটে যেতে পারবো। না, তুমি এখনো দুর্বল, হাঁটলে মাথা ঘুরে পড়ে যাবে। সুমু আর কোনো কথা বলল না। সেরাজ হাঁটতে শুরু করলো ওয়াশরুমের দিকে। নরম আলো আর নিঃশব্দ দুপুর সাক্ষী হয়ে রইল তাদের একান্ত ভালোবাসার আর সেরাজের ছোট্ট ছোট্ট যত্নের। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে ধীরে ধীরে বেরোচ্ছিল সুমু। মাথাটা একটু ভার লাগছে ঠিকই, তবে সে পাত্তা দেয়নি। পরনে সেরাজের সাদা শার্ট, সুমুর উন্মুক্ত পায়ের হাঁটুর কিছুটা ওপর পর্যন্ত ঢেকে গেছে শার্টের কাপড়ে। সে একবার নিজের পায়ের দিকে তাকালো। সেরাজ দাঁড়িয়ে থাকতে বলেছে তাকে, তবুও সে ওয়াশরুম থেকে বেরোনোর জন্য পা বাড়ালো। হঠাৎ ঘোড়ার আলোটা ঘোলাটে হয়ে উঠল চোখে। মুহূর্তের মধ্যে শরীরটা কেঁপে উঠল, হেলে পড়ে যেতে নিল। ঠিক তখনই সেরাজ জড়িয়ে ধরল তাকে। সুইটহার্ট, ঠিক আছো তুমি? সেরাজের কণ্ঠে আতঙ্ক। সুমু ওপর নিচ মাথা ঝাঁকালো। সেরাজ রাগী স্বরে বলল, পাকামি না করলে চলে না, তাই না? সুমু চোখ বন্ধ অবস্থায় আলতো হেসে সেরাজকে জড়িয়ে ধরল। সেরাজ কোলে তুলে নিল তাকে। সুমু দু পা দিয়ে সেরাজের কোমর আর দুই হাত দিয়ে সেরাজের গলা জড়িয়ে সেরাজের কাঁধে চোখ বন্ধ করে মাথা রাখল। সুমুকে কোলে রেখে ফ্রেশ হয়ে নিল সেরাজ। ওয়াশরুম থেকে বেরিয়ে সুমুকে বেডের ওপর বসিয়ে দিল। সুমুর দু পা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিল। হাত দিয়ে সুমুর চুলগুলো কানের পাশে সরিয়ে দিয়ে বলল, তুমি রুমে বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। সুমু চুপচাপ বসে রইল। রুমের দরজায় নক পড়ল। সেরাজ কপাল কুঁচকে তাকালো, তারপর এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। দরজার সামনে দাঁড়িয়ে আছেন অনন্যা খাতুন। তার মুখে জড়ানো একরকম অপরাধ বোধ। তার সঙ্গে দুজন সার্ভেন্ট, একজনের হাতে সিলভার ট্রে ভর্তি ফল, আরেকজনের ট্রেতে নানান রকমের খাবার, খিচুড়ি, মুরগির ঝোল, টক দই, গরম গরম রুটি। সেরাজ এক মুহূর্ত তাকিয়ে রইল তার মায়ের চোখের দিকে। তুমি এখানে? অনন্যা খাতুন ঠান্ডা গলায় বললেন, আমার ছেলের বউ অসুস্থ, তাই ভাবলাম খাবার নিয়ে আসি, আর ছেলের বউকে একটু দেখেও আসি। সেরাজ অবাক হলো, দরজা থেকে সরে দাঁড়ালো। এসো। রুমের ভেতর পায়ের ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে থাকা সুমু ওড়না দিয়ে মাথা ঢেকে ভদ্রভাবে বসল। পরনে সেরাজের শার্ট বলে তার মধ্যে জড়ানো লজ্জা আর একরাশা দ্বিধা কাজ করছে। সে মাথা নিচু করে অনন্যা খাতুনকে সালাম জানালো। অনন্যা খাতুন এক ঝলক দেখে নিল মেয়েটাকে। পরে সাদাসিধে, অসুস্থ কিন্তু শান্ত, তিনি খাবার রাখার নির্দেশ দিলেন সার্ভেন্টদের। কিছুক্ষণ রুমটা নিস্তব্ধ হয়ে গেল। সার্ভেন্ট দুজন খাবারের ট্রে রেখে মাথা নিচু করে চলে গেল। অনন্যা খাতুন সেরাজের হাত ধরে রুমের বাইরে টেনে আনল। সেরাজ পুমরু কুচকে বলল, হসপিটাল থেকে ফিরলে কখন? অনন্যা খাতুন সেরাজের দিকে তাকিয়ে বলল, অনেকক্ষণ আগে। এসে তোমাদের জন্য রান্না করেছে, কিন্তু তুমি কি মানুষ আছো আর? এখনো পর্যন্ত আরিয়ানকে দেখতে গেলে না? আরিয়ানের অবস্থা খুব খারাপ। কিভাবে মেরেছ ওকে? ওই একটা মেয়ের জন্য আমাদের মামুদের সাথে আমাদের এত পুরনো সুন্দর সম্পর্ক ভেঙে যেতে চলেছে। তুমি কি পারবে না এই মেয়েটাকে ছেড়ে দিতে? সেরাজের চোখে অদ্ভুত এক জেদ নিয়ে বলল, চাইলেও ওকে ছাড়তে পারবো না মম। একটা সম্পর্ক কেন, এরকম হাজারটা সুন্দর সম্পর্ক ভেঙে গেলেও আমি ওকে ছাড়তে পারবো না। ও আমার রক্তের ভেতর মিশে গেছে। আমি চাইলে কি আর ওকে উপড়ে ফেলতে পারি? ও আমার নিঃশ্বাসে মিশে গেছে। ওকে ছাড়া আমি অপূর্ণ, আমি অন্ধকার। ও শুধু আমার ভালোবাসা নয়, ও আমার শান্তি। ওকে হারালে আমি থাকব না, আমি ভেঙে পড়ব, ধ্বংস হয়ে যাব। চাইলেও আমার হৃদয় থেকে ওকে ছিঁড়ে ফেলতে পারবো না। ও আমার অভ্যাস হয়ে গেছে। আমার সকাল, আমার রাত, আমার নিঃশব্দ প্রার্থনা, সব জায়গায় শুধু ওর নাম। আমার প্রতিটা নিঃশ্বাসে আমি ওর নাম খুঁজে পাই। ওকে ছেড়ে দেওয়া মানে নিজেকে মেরে ফেলা। আর তুমি ওকে ছেড়ে দিতে বলছো? তুমি তো আমার কাছে আমার জীবনটাই চেয়ে বসলে মম।
আমি তো নিজেকে ছেড়ে দিতে পারি না মম। অনন্যা খাতুনের চোখে বিস্ময়। তিনি ছেলের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, এতটা ভালোবাসো ওকে? বিশ্বাস করো মম, ইচ্ছা করে কিছু করিনি, সব কিছু এমনিতেই ঘটে গেছে। আমি নিজেকে থামাতে পারিনি, বারবার নিজেকে থামাতে চেয়েছি কিন্তু পারিনি। ওর চোখে এক ফোঁটা পানি দেখলে মনে হয় আমার পৃথিবীর সব আলো নিভে যাচ্ছে। যেদিন ও কষ্ট পায় সেদিন আমার দুনিয়াকে বিষাক্ত মনে হয়। ওর হাসি আমার শান্তি আর ওর ব্যথা আমার শাস্তি। বিশ্বাস করো, আমি জানতাম না এসব কবে হলো। আমি চেষ্টা করেছি, বারবার চেষ্টা করেছি নিজেকে আটকাতে, কিন্তু প্রতিবার ওর চোখের দিকে তাকিয়ে ভেঙে পড়েছি। ওর কান্না আমার বুক ছিঁড়ে ফেলে, মনে হয় কেউ আমার হৃদয় ছিঁড়ে ফেলছে নিজের হাতে। ওর কষ্ট আমার শরীর পোড়ায়, আর ওর একটু হাসি, সেইটাই আমার পুরো পৃথিবী। আমি যদি একদিন ওকে না দেখি, মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। আমি ওকে ভালোবাসিনি মম, আমি ওর মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছি। ভালোবাসা বললে কম হয়ে যায়। আমি ওকে নিজের মধ্যে গেঁথে ফেলেছি। আমি ওর কষ্ট দেখতে পারি না মম, পারি না। যখন ও কাঁদে মনে হয় পুরো পৃথিবী আমার বিরুদ্ধে হয়ে গেছে। ওই মেয়েটার নিঃশ্বাসে আমি বাঁচি, যে আমার ছায়া হয়ে সব সময় আমার পাশে থাকে। তাকে আমি কিভাবে ছেড়ে দিই? ও না থাকলে আমি সেরাজ না, আমি শুধু একটা ফাঁকা শরীর। ভালোবাসি না মম, আমি তাকে নিয়ে বাঁচি। আমি চেষ্টা করেছিলাম নিজেকে অন্যভাবে বাঁচাতে, ওকে এড়াতে, ভুলতে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তুমি জানো মম, ওর একটু কষ্ট আমার সমস্ত দুনিয়াকে অন্ধকার করে দেয়। আর ওর একটু হাসির জন্য আমি নিজের জীবনটাও বাজি রেখে দিতে পারি। তাকে হারানো মানে বেঁচে থেকেও মরে যাওয়া, নিঃশব্দে, ধীরে ধীরে, প্রতিদিন। আমি এসব চাইনি, কিন্তু আমার বুকের ভেতরটা তো শোনে না। সেখানে প্রতিটি হৃদস্পন্দনে শুধু ওর মুখটা ভেসে ওঠে। ওর গায়ে আঘাত লাগে তো আমার শরীরে দাগ পড়ে, ব্যথা হয়। ওর চোখে কষ্ট জমলে আমি নিঃশ্বাস নিতে পারি না। ওকে আমি ছাড়তে পারবো না মম, চাইলেও না। ও আমার ভালোবাসা না, ও আমার শেষ আশ্রয়। ওকে হারালে আমি শুধু একটা দেহ হয়ে যাব, একটা বেঁচে থাকা লাশ। দুনিয়াতে সৃষ্টিকর্তার পর এখন আমি শুধু ওকে মনে করি। প্রতিদিন আমার প্রার্থনায় শুধু ওর নাম থাকে। কখনো নিজের জন্য কিচ্ছু চাই না, শুধু ওর ভালো থাকার দোয়া করি। একটু থামল সেরাজ, চোখ দুটো লাল হয়ে উঠেছে তার, গলার স্বর কেঁপে উঠেছে। সে ধীরে ধীরে হাঁটু মুড়ে বসে পড়ল অনন্যা খাতুনের সামনে, মাথা নিচু করে বলল, আমি ওকে ভালো না বেসে থাকতে পারিনি মম। ওকে ছেড়ে দিলে আমি বেঁচে থাকবো না মম, আমি শুধু নিঃশ্বাস নেব, কিন্তু সেই নিঃশ্বাসে আর জীবন থাকবে না। মানুষকে ছেড়ে দেওয়া কঠিন কিছু না, কিন্তু যাকে ভালোবেসে শিরায় শিরায় প্রবেশ করিয়ে ফেলেছি তাকে ছেড়ে থাকা অসম্ভব। অনন্যা খাতুনের চোখে পানি দেখা গেল। তিনি আজ সেরাজের ভালোবাসা অনুভব করলেন। তিনি সেরাজের হাত ধরে টেনে দাঁড় করিয়ে তাকে রুমে এসে সুমুর সামনে গিয়ে দাঁড়ালো। তিনি এক মুহূর্ত সুমুর দিকে তাকিয়ে রইলেন। তার চোখে জড়িয়ে থাকা অভিমান আর অপ্রকাশ্য স্নেহ যেন ভেসে খুব ধীরে উঠেছে। তিনি শান্ত গলায় বললেন, এই রূপের মায়ায় শুধু পুরুষ কেন, যে কোনো মেয়ে মানুষ পড়তে বাধ্য সুমু। তোমার চোখের দিকে তাকালেই একটা সম্পূর্ণ জীবন আঁকা হয়ে যায়। তোমার রূপের মায়া এমন, যে কোনো পুরুষের দৃষ্টি তোমার দিক থেকে ফেরানো খুবই কঠিন। অনন্যা খাতুন একটু থামল, দৃষ্টি নামিয়ে আবারও বলল, তোমার কি মনে হয় তোমার এই রূপের, এই নীরব মায়ার টানে আমি পড়িনি? পড়েছি, বহু আগেই পড়েছি, তবে রোজার জন্য, নিজের ভাইয়ের মেয়ের জন্য প্রকাশ করিনি। ছোট থেকে তো ওকে দেখে এসছি, ওর জন্য আমার মধ্যে মায়া কাজ করে। রোজার মা, আমার ভাইয়ের বউ, শুনলাম কাল সেও নাকি তোমাকে আরিয়ানের বউ হিসেবে চেয়েছে। সে নাকি তোমার সৌন্দর্য আর গুণে মুগ্ধ। তোমার সাথে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা আমি আজ সকালে শুনেছি সুমু। আরিয়ান অন্যায় করেছে, কিন্তু আমি ওকে কিছু বলতে পারি না, কারণ ও তো আমার আরেকটা সন্তান। ছোটবেলা থেকে সেরাজ, আরিয়ান আর শারবাজকে একসঙ্গে আমি বড় করেছি, রোজাকেও আমি বড় করেছি। ওদের সব কষ্ট আমার বুকের মধ্যে এসে জমে। একদিন ভাবিজি হঠাৎ এসে আরিয়ানকে নিয়ে চলে গিয়েছিল। আমি কিছু বলতে পারিনি, শুধু চুপচাপ কেঁদেছি। রোজা, আরিয়ান ছোট থেকে মায়ের আদর ঠিকমতো পায়নি। আমি তাদের শোধরাতে চেয়েছি, বড় করেছি, ওদের আগলে রেখেছি। আমার যা ছিল আমি তাই ওদের দিয়েছি। ওদের কিছু হলে আমার বুকে কষ্ট হয়। ওদের মধ্যে একজন তোমাকে আর একজন আমার ছেলেকে চায়। আমি জানি আমি ওদের এই ইচ্ছে কোনো দিনও পূরণ করতে পারবো না। এই ইচ্ছে পূরণ করতে গেলে একসাথে 4টে জীবন নষ্ট হবে। আমি কি করব বলো সুমো?
নিজের সন্তানদের জন্য আমার যতটা কষ্ট হয় ওদের জন্য আমার ঠিক ততটাই কষ্ট হয়। রোজা আর আরিয়ান, ওরা তো আমার চোখের সামনে বড় হয়েছে। ওরা যতই দূরে থাকুক, ওদের কান্না আমি বুঝি। আবার সিরাজ, ওর কষ্টও আমার বুকের ভেতর ঝড় তোলে। তুমি বলো, একজন মা হিসেবে আমি কিভাবে বিচার করব? কোনটা ছেড়ে কোনটা আগলে রাখব? সুমো স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। চোখে যেন এক পশলা পানি জমে উঠল তার। অনন্যা খাতুনের গলায় লুকিয়ে থাকা মমতা আর বিষণ্ণতা তার হৃদয় ছুঁয়ে গেল গভীরভাবে। এই নারী, যিনি আজ অবধি তাকে মেনে নিতে পারেনি, সেই নারীর চোখে আজ এক আশ্চর্য রকম ভাঙা স্নেহ, এক ধরনের স্বীকারোক্তির রেশ। সুমু ধীরে ধীরে অনন্যা খাতুনের হাত ধরল। সিরাজ পাশ থেকে উঠতে চাইলেও সুমু হাতে ইশারা করে তাকে থামিয়ে দিল। খুব নিচু গলায় বলল, আপনি যেটা করেছেন সেটা একজন মা হিসেবে করেছেন। আপনার আমার উপর চাপা একটা রাগ ছিল। আমি জানি রোজা আপু আর আরিয়ান ভাইয়া আপনার সন্তান সম, এটাও আমি জানি। আমি কখনোই চাইনি তারা কষ্ট পাক। আমি শুধু খান সাহেবকে ভালোবেসেছি নিঃশব্দে, নীরবে, কাউকে কষ্ট দিয়ে নয়। চোখের কোণ মুছে এক চিলতে হেসে সে আবারও বলল, আপনি যদি আজ আমাকে স্বীকার নাও করেন, তবু আমি জানব আপনি আমার প্রতি কঠোর ছিলেন শুধু রোজা আপুর চোখের পানি আর কষ্টকে দূর করার জন্য। আমি আপনাকে দোষ দিই না। আপনি একজন মা। আপনি কেবল মা হয়ে সবাইকে ভালোবেসেছেন, সকলের ভালো চেয়েছেন, আর এই চাওয়াটা কোনো অন্যায় নয়। অনন্যা খাতুন একটু কেঁপে উঠলেন। তার ঠোঁট কাঁপছে, চোখ দুটো আরও একটু ঝাপসা হয়ে আসছে। সিরাজ চুপচাপ বসে মা বউয়ের কথা শুনছে। অনন্যা খাতুন সুমুর চোখে চোখ রাখল। সুমুর চোখে তিনি যেন এক সমুদ্র গভীরতা খুঁজে পেলেন। সেখানে কষ্ট, ভালোবাসা, ত্যাগ আর এক টুকরো নিষ্পাপ আশ্রয়। ধীরে ধীরে তিনি হাত বাড়াল। সুমুর মাথার ওপর নরম করে রাখলেন সেই মায়ের হাতটা, যেটা এতদিন ছিল অদৃশ্য দেওয়ালের ওপারে। আজ সেই দেওয়াল গলে জল হয়ে নেমে আসে স্নেহের আকারে। তিনি খুব নিচু স্বরে বললেন, আজ আমি আমার ছেলের ভালোবাসার কথা শুনলাম। তুই তো আমার মেয়ের মতো, তাই তোকে আমি তুই করেই বলছি। একটু থেমে আবারও বললেন, তুই আমার ছেলের জীবন মামনি। তোকে চোখের আড়াল করলেই ওর বুকটা ভেঙে যায়। তুই শুধু সুন্দর না মামনি, তুই সহিষ্ণু, তুই শক্তি, তুই আমার ছেলের ভালোবাসা। তোর মাথার ওপর আজ দোয়ার হাত না রাখলে অন্যায় করা হতো। সুমুর চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। অনন্যা খাতুন ছেলে আর ছেলের বউয়ের দিকে স্নেহের হাত বাড়িয়ে দিলেন। দুজনে একসাথে আঁকড়ে ধরল অনন্যা খাতুনকে। অনন্যা খাতুন ধীরে ধীরে দুজনকে সরিয়ে দিয়ে সিরাজের দিকে তাকালো। তারপর ঘুরে গিয়ে টেবিল থেকে একটা ট্রে তুলে আনল। সেখানে রাখা কিছু গরম খাবার তার হাতে তৈরি। তিনি ট্রেটা নিয়ে এসে বললেন, এই সব তোদের জন্য বানিয়েছি। তিনি প্রথমে 1 চামচ খাবার সুমুর মুখে দিল, তারপর আবারও খাবার তুলে সিরাজের মুখে দিল। দুজনকে একসাথে খাইয়ে দিয়ে পুনরায় জায়গায় খাবারের ট্রে রেখে এসে ওদের পাশে এসে বসলেন। মৃদু হেসে বললেন, ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান সব থাকবে, কিন্তু তোরাও যেন একে অপরের ছায়া হয়ে থাকিস। আমি তোকেও ভালোবাসি মামনি। আজ থেকে তুই শুধু আমার ছেলের বউ না, তুই আমার মেয়ে। অনন্যা খাতুন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে তখন একটা প্রশান্তির দীপ্তি। তিনি প্রথমে সুমুর কপালে চুমু খেলেন। সুমু আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ধীরে অনন্যা খাতুনের বুকের মধ্যে মুখ গুজে ফেলল। সেই বুকটা, যেটা এতদিন দূরে ছিল তার জন্য, আজ যেন আশ্রয় হয়ে এসেছে। অনন্যা খাতুন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আর কষ্ট পাবি না মামনি, আমি আছি তোদের পাশে। সব ভুলে গিয়ে নতুন করে শুরু কর। তিনি সিরাজের সামনে দাঁড়িয়ে সিরাজের কপালে ঠোঁট ছুঁয়ে দিলেন। তোদের দুজনকে একসাথে দেখে আমার মন শান্তি পায়। তুইও রাগ কমাস সিরাজ। মায়ের কথা বোঝা বড় কঠিন, কিন্তু ভালোবাসাটা তো তোদের জন্যেই। সিরাজ উঠে দাঁড়িয়ে অনন্যা খাতুনকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ মম। সুমু মা ছেলের এমন সুন্দর দৃশ্য দেখে আলতো হাসল। অনন্যা খাতুন ছেলেকে ছেড়ে সরে দাঁড়ালেন। হাতে খাবারের ট্রে নিয়ে আস্তে আস্তে দরজার দিকে চলে গেলেন। যাবার আগে থেমে আবার একবার ফিরে তাকালেন ওদের দিকে। চোখে তৃপ্তি নিয়ে বললেন, তোদের দুজনকে এইভাবেই দেখতে চাই সারা জীবন। তিনি চলে গেলেন। অনন্যা খাতুন চলে যাওয়ার পর ঘরটা নীরব হয়ে গেল। দুজনেই কিছু বলল না। সুমু জানলার দিকে তাকিয়ে রইল, আর সিরাজ তাকিয়ে রইল সুমুর মুখের দিকে। হঠাৎ সিরাজ নিচু গলায় বলল, কাঁদছ কেন সুইটহার্ট? সুমু কিছু বলল না। সিরাজ ধীরে এগিয়ে এসে সুমুর কাঁধে হাত রাখল। আমি এতদিন মমকে বোঝাতে পারিনি, কিন্তু আজ তিনি বুঝেছে। সবটা তোমার জন্য হয়েছে। সুমু আস্তে করে বলল, আমি কিছু করিনি। সিরাজের খুব শান্ত কণ্ঠে বলল, তুমি আছো,
এটাই সব কিছু। সুমু কিছুক্ষণ চুপ থেকে বলল, খান সাহেব, আজ খুব কাঁদতে ইচ্ছা করছে। সেরাজ এগিয়ে এসে সুমুর মাথাটা নিজের বুকের কাছে টেনে নিল। কাঁদো, আমি আছি। সুমু চোখ বন্ধ করে শোনে সেরাজের বুকের মধ্যে ধুকপুক শব্দ। তার কপালের ওপর সেরাজের ঠোঁট ছুঁয়ে থাকে চুপচাপ। বাইরে দুপুরের আলো কাচে ভেদ করে ঘরের ভেতর পড়ে। হাওয়ায় সাদা পর্দাটা আস্তে আস্তে দুলে ওঠে। সকালের ক্লাস শেষ হতেই ক্যাম্পাসে হইচই। কলেজ ক্যাম্পাসে বড় আকারে ঝড় বয়ে গেছে। ফারিয়াকে কাল বিরক্ত করার ঘটনাটা আজ কলেজ ক্যাম্পাসে ঢুকতেই কিছু ছেলে পিয়াসের কানে তুলে দেয়। রাগে পিয়াস সেই মুহূর্তে ছেলে তিনটেকে ধরে এনে কলেজ মাঠ প্রাঙ্গণে ফেলে ইচ্ছামতো মেরেছে। তিনজনকেই ভর্তি করানো হয়েছে হসপিটালে। মার খেয়ে তিনজনেরই অবস্থা কাহিল। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে তাদের। ছাত্রলীগ অফিস ঘরের সামনে তখন পিয়াস বসে আছে, চোখে সানগ্লাস, পরনে ব্ল্যাক শার্ট। পাশে 15-20 জন ছেলে। পিয়াস বসে ফোনে কথা বলছে। হ্যাঁ বাবা, আমি নিজেই পাঠিয়ে দিয়েছি টাকা। হসপিটালের বিলও আমি পেমেন্ট করে দিয়েছি। বাবার সাথে কথা শেষ করে কল কাটে পিয়াস। ক্যাম্পাসের সকলে ভয় পেয়ে আছে। প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে শাহরুখ সোজা পিয়াসের কাছে গিয়ে বলল, তুই জানিস আমি প্রিন্সিপালের সাথে মিটিং ঠিক করে ফেলছিলাম, তাহলে তুই কেন এই সিন ক্রিয়েটটা করলি? পিয়াস গম্ভীর গলায় বলল, আমি ছাত্রলীগ করি ভাই, সিদ্ধান্ত নিজে নিই। আর তুই ভাবলি কি করে আমার বোনকে উল্টাপাল্টা কথা বলা আমি সহ্য করব? শাহরুখ ধীরে বলল, ফারিয়া আমার কেয়ারে ছিল, আছে, আমি সবটা সামলে নিতাম। পিয়াস এসে বলল, তোর কেয়ারটা আমি জানি ভাই, তুই মুখে বলিস না, কিন্তু চোখে তো সিকিউরিটি গার্ড বসানো থাকে সব সময়। আমার বোনকে পছন্দ করিস অথচ মুখে বলিস না। যেদিন ওর অন্য কোথাও বিয়ে দিয়ে দেব তখন বুঝবি। মজা করিস না তো। রেগে যাচ্ছিস কেন ভাই? আচ্ছা বাদ দে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো পিয়াস। শাহরুখের কাঁধ ধরে একপাশে গিয়ে গলা নামিয়ে বলল, স্বামী আর কি খবর রে? অনেক দিন তোদের বাসায় যাওয়াও হয়নি। কাজের চাপ তো, তাই ওর খোঁজটাও নেওয়া হয়নি ঠিক মতো। শাহরুখ চোখ টিপে হালকা হেসে বলল, কেন রে, মনে পড়ছে বুঝি? আরে না রে ভাই, এমনি জাস্ট অনেক দিন দেখা হয় না তাই বললাম। ভালো তো? ভালোই আছে, হাসি খুশি অলওয়েজ। পিয়াস মুখ নামিয়ে হালকা হাসল, কিন্তু হাসির আড়ালে চেপে থাকা একটা দীর্ঘশ্বাস যেন বের হতে চায় তার। তুই হঠাৎ স্বামীর খবর নিচ্ছিস কেন? কিরে, প্রেমে পড়লি নাকি? পিয়াস চোখে একটু কঠিন ভাব এনে গলা গম্ভীর করে বলল, জানিস না মনে হয়। শোন, প্রেম করার টাইম আমার নেই। যাকে ভালোবাসি তাকেই একবারে বউ করে ঘরে তুলব। যারা সত্যিকারের পুরুষ তারা প্রেমের নামে ঘোরাঘুরি করে না, সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। শাহরুখ চুপ করে গেল। পিয়াসের চোখে একটা আলাদা দৃঢ়তা, একরকম তীব্র ভালোবাসার ছাপ। সে ধীরে ধীরে বলল, মাধ্যমিক পাশ করলেই তোদের বাসায় গিয়ে প্রস্তাব দেব। তখন একটা দিনও দেরি করব না। জানি ও আমাকে ভাইয়া ডাকে, ওর চোখে আমি আলাদা কেউ নই শুধু ভাইয়া ছাড়া, কিন্তু আমার কাছে ওই একটা মেয়েই সব। তুই জানিস স্বামী এইসব কিচ্ছু জানেই না, আর ও তোকে কখনো সে চোখে দেখেইনি। জানি, কিন্তু ভালোবাসা তো কখনো সমান হয় না ভাই। কারো শুধু গল্প, কারো জীবন। আমি জানি ওর কাছে আমি কখনোই ওর জীবন হব না, তবু একটা আশা তো রাখতেই পারি, তাই না? শাহরুখ হাসতে হাসতে বলল, তুই হঠাৎ এত ভাবুক ভাব নিচ্ছিস কেন রে? আগে প্রিয়া প্রিয়া করতি আর এখন স্বামিয়া স্বামিয়া। আবার বলছিস প্রেম করিস না। প্রিয়া ছিল মজা, স্বামিয়া হলো মানে। মানে? পিয়াস সিগারেটের আগুন নিভিয়ে ছুঁড়ে ফেলল দূরে। মানে, যাকে দেখে বুকের ভেতর কিছু আলাদা রকম অনুভূতি হয়। স্রেফ পছন্দ না, রেসপেক্ট আসে। ওর হাসিটা দেখলেই আমার মনে হয় এমন একজন থাকলে জীবনের সব টেনশন চলে যাবে। আমি চাই না গার্লফ্রেন্ড বানিয়ে ওর হাত ধরে ঘুরে বেড়াই। আমি চাই ও কোমরে আঁচল গুজে আমার জন্য সকালের নাস্তা বানাক। সেরাজ আশ্চর্য হয়ে নরম গলায় বলল, তুই সিরিয়াসলি ভালোবাসিস ওকে? ভালোবাসা না ভাই, ভালো থাকার স্বপ্ন দেখি ওকে নিয়ে। আমি জানি ও এখনও ছোট, এইসব বোঝে না, আমাকে ভাইয়ার জায়গায় রাখে। তবুও ভাবি একদিন হয়তো ও বুঝবে। তুই একটা ম্যাচিওর ছিলে, ভেবে করিস যা করবি। আমি প্রেমে বিশ্বাস করি না। আমি ওই বয়সী মেয়ের সাথে রোম্যান্স করার জন্য কোনো ফ্ল্যাটে ঢুকি না। আমি এক নারীতে আসক্ত। আমি সামিয়ার মাধ্যমিক শেষ হবার অপেক্ষায় আছি। মাধ্যমিক শেষ করলেই ওর বাড়িতে গিয়ে বলবো, আপনাদের মেয়েকে আমি আমার স্ত্রী হিসেবে দেখতে চাই। আর ও যদি না চায়? পরিয়াস একটু চুপ থেকে তারপর গভীর গলায় বলল, তাহলে আমি পিছু উঠব। কিন্তু ততদিন পর্যন্ত আমি ওর আশেপাশে থাকব, একজন ভাই নয়, একজন মানুষ হয়ে ওর পাশে ছায়ার মতো থাকব, যতক্ষণ না ও বুঝতে পারে আমার জায়গা ওর মনে ঠিক কোথায়। তোর কি মনে হয় বিয়ের পর ও তোকে ভালোবাসবে? অবশ্যই, কারণ আমার ভালোবাসাটা এখন একপাক্ষিক। আর যারা সত্যি ভালোবাসে তারা টিনেজ প্রেমের সময় নষ্ট করে না, তারা দায়িত্ব নেয়। আমি বিয়ের পর ওকে সময় দেব, বড় করব, বোঝাবো। আমি চাই না ও আমার প্রেমিকা হোক, আমি চাই ও আমার স্ত্রী হোক, সঙ্গী হোক, পথ চলার। তুই আলাদা রে পরিয়াস, সময়ের আগে বড় হয়েছিস।
না রে ভাই, সময় আমাকে বড় করে দিয়েছে। সিরাজ পরিয়াসের কাঁধে হাত রেখে বলল, ঠিক আছে থাক তাহলে, আমি একটু মেডিকেলে যাব। সিরাজ কলেজ ত্যাগ করল। পরিয়াস চলে গেল তার অফিসের ভেতর। আরিয়ানের অবস্থা এখনও সংকটজনক। আইসিইউর সামনে একটা অদৃশ্য টান টান উত্তেজনা ছড়িয়ে আছে। মনিটরের টিকটিক শব্দ, নার্সদের ছোটাছুটি আর মৌসেনের নির্বাক মুখ যেন মুহূর্তগুলোকে আরও ভারী করে তুলেছে। চোখে চোখ রেখে কথা বলার মতো অবস্থায় নেই কেউ। ফ্লোর জুড়ে নিস্তব্ধতা, যেন সব কথা জমে আছে বুকের ভেতরে। শাহাবাজ সাহেব আর অনন্যা খাতুন বিকেল নাগাদ এসে পৌঁছালেন হসপিটালে। মৌসেন একবার তাকিয়ে আবারও আগের মতো চুপচাপ বসে রইলেন। রোজা তার মায়ের পাশে বসে আছে। শাহাবাজ সাহেব সোজা আইসিইউর কাছের জানালার সামনে গিয়ে দাঁড়ালেন। ভেতরে মেশিনে জড়ানো আরিয়ানের নিথর দেহ দেখেই বুকটা ধক করে উঠল তার। মৌসেন কাঁদছিল না, কিন্তু তার চোখের তলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনন্যা খাতুনও চুপচাপ শাহাবাজ সাহেবের পাশে দাঁড়িয়ে রইলেন। মুখে কোনো মন্তব্য নেই, কিন্তু চোখে এক অদ্ভুত ব্যথা যা তিনি প্রকাশ করতে পারছেন না। ডক্টর বেরিয়ে এলেন। গ্লাভস খুলে সংক্ষিপ্তভাবে বললেন, পেশেন্টস কন্ডিশনে স্টিল ক্রিটিক্যাল, কিন্তু আমরা ব্লিডিং কিছুটা থামাতে পেরেছি। 24 ঘন্টার মধ্যে বুঝতে পারবো কতটা রেসপন্ড করছে তার শরীর। এই একটুখানি কথায় যেন সবার দম ফিরে এলো। মৌসেন কাপা গলায় বললেন, আমার ছেলেটা বাঁচবে তো? ডক্টর কাঁধ ঝাঁকিয়ে বললেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ম্যাম। কেউ আর কিছু বলল না। আফতাব চৌধুরী চেয়ারে চোখ বন্ধ করে বসে আছেন। অনন্যা খাতুন মাঝে মাঝে প্রার্থনার মতো কিছু বিড়বিড় করে বলছেন। রোজা তার মায়ের পাশে বসে নিচুর স্বরে বলল, কারোর জীবন ঝড়ের মতো বদলে যায় মুহূর্তেই। কেউ বাঁচে, কেউ টিকে থাকে শুধু অপেক্ষায়। আর অপেক্ষা, তা তো কখনো কখনো ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা। আজ আমাদের সময়টা বদলেছে, কে বলতে পারে কাল হয়তো অন্য কারোর সময় বদলালো। মৌসেন তাকালেন মেয়ের দিকে। রোজার চোখে আগুন। সে মৌসেনের দিকে তাকিয়ে বাঁকা হাসল। সন্ধ্যাটা আজ অসাধারণ সুন্দর। আকাশে হালকা মেঘ, বাতাসে মিষ্টি ঠান্ডা। সিরাজ আজ খুব সাধারণভাবে সেজেছে। কালো শার্ট, হাতা গুটানো, এক ধরনের আত্মবিশ্বাস মিশে থাকা একটা নীরব সৌন্দর্য। সুমু আয়নার সামনে বসে চুলে চিরুনি করছে। চোখে এক ধরনের স্বপ্নী ভাব। পরনে শালা চুড়িদার, ঠোঁটে মিষ্টি হাসি। হঠাৎ পেছন থেকে দুটো শক্ত হাত এসে কাঁধে পড়ল। চলো, একটা জায়গায় নিয়ে যেতে চাই তোমাকে। সুমু অবাক হয়ে তাকালো। এখন? সুমু আর কোনো প্রশ্ন করল না। সে উঠে দাঁড়ালো। সিরাজ তার হাত ধরে বাসা থেকে বেরিয়ে এলো। গাড়ির জানালার পাশে বসে সুমু চুপচাপ বাইরে তাকিয়ে আছে। শহর পিছিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আলো আধারির খেলা পেছনে ফেলে তারা এগোচ্ছে কোনো এক অনন্তের দিকে। সুমু জানে না তারা কোথায় যাচ্ছে, কিন্তু তার মুখে কোনো প্রশ্ন নেই, কারণ সে জানে তার খান সাহেব যখন কিছু বলেন তাতে সব সময় একটা গভীর মানে লুকিয়ে থাকে। প্রায় 40 মিনিট পর গাড়ি থামল একটু শহরের বাইরে, একটা ক্লাসিক পারফিউম স্টুডিওর সামনে। চারপাশ চুপচাপ। গেটে লেখা ফ্র্যাগ্রেন্স অফ ইমোশনস। কাঁচের দরজা খুলতেই এক মোহময় সুবাসে ভেসে গেল ভিতরটা। চন্দন, চ্যামেলি, কাশ্মীরি কস্তুরি আর অসংখ্য অজানা সুগন্ধি। সুমু একটু চমকে গেল। এটা কোথায়? সিরাজ মৃদু হেসে বলল, ভালোবাসার গন্ধ যেখানে বানানো যায়। সে একটু থেমে একদম সুমুর চোখের দিকে তাকিয়ে বলল, তুমি একবার বলেছিলে আমার শরীরের স্মেল দিয়ে তুমি পারফিউম বানাতে চাও, মনে আছে? আপনি মনে রেখেছেন? তোমার বলা প্রতিটা শব্দ আমার বুকের ডায়েরিতে লেখা থাকে সুইটহার্ট। সিরাজ সুমুর হাত ধরে আরও একটু ভেতরে গেল। সেখানে একজন প্রফেশনাল নোজ স্পেশালিস্ট অপেক্ষা করছে। টেবিলে রাখা আছে নানা সুগন্ধি উপাদান, কিছু চেকলিস্ট আর একটা ছোট্ট বোতল। সিরাজ তার নিজের পরা শার্ট, ব্যবহৃত পারফিউম, ঘাড়ের পাশে জমে থাকা সেই একান্ত ব্যক্তিগত গন্ধের উৎসগুলো দিতে লাগলো বিশ্লেষণের জন্য। সুমু বসে আছে এক কোণে। সে জানত না তার খান সাহিব সত্যিই একদিন এই গন্ধকে বোতলের মধ্যে ধরে রাখার ব্যবস্থা করে ফেলবে। সিরাজ সুমুর কাছে এগিয়ে এলো। সুমুর হাতে কিছু চকলেট দিল। সুমু সেগুলো খুশি মনে খেতে শুরু করলো। প্রায় ঘণ্টাখানেকের পরীক্ষার পর সেই বিশেষ সুগন্ধি তৈরি হলো। এক ধরনের নরম কাঠের উষ্ণতা, সঙ্গে সাইট্রাসের মতো সতেজতা, একটু আফগানি কস্তুরির ছোঁয়া আর এক গভীর পুরুষালী ঘ্রাণ, যা ছিল একান্তই সিরাজের শরীরের। পারফিউমের নাম রাখা হলো সুমুরাজ অ্যাসেন্স। বোতলটা হাতে নিয়ে সুমুর নাকের কাছে ধরল সিরাজ। সুমু চোখ বন্ধ করে বুক ভরে ঘ্রাণ টেনে নিয়ে বলল, আমার খান সাহেব। সিরাজ মুচকি হাসল। সুমু চোখ খুলে তার দিকে তাকিয়ে বলল, এইটা শুধু পারফিউম না, এটা আপনার অস্তিত্ব। আমি যখনই চোখ বন্ধ করব মনে হবে আপনি আমার আশেপাশে, আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছেন। সিরাজ ধীরে এসে সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আর তুমি আমার রক্তে মিশে আছো। তুমি হলে ভালোবাসার সংজ্ঞা সুমু। সুমু আলতো হাসল। সিরাজ বিল পেমেন্ট করে দিয়ে সুমুকে নিয়ে বেরিয়ে এলো। গাড়িতে বসে সে সুমুকে একটু কাছে টেনে নিল। সুমুকে নিজের কোলের উপর বসিয়ে গাড়ি স্টার্ট করল।
গাড়ি এসে থামলো একটা নির্জন জায়গায়। শেহরাজ আর সুমু গাড়ি থেকে নেমে দাঁড়ালো। দুজনে মিলে একটা গাছের পাশে বসলো। শেরাজ এক হাতে সুমুর কোমর জড়িয়ে সুমুকে কাছে এনে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ভালোবাসা শুধু দেখা বা ছোঁয়া নয়, ভালোবাসা একটা গন্ধ যা একবার শরীরের সাথে মিশে গেলে কোনো দিন আর শরীর থেকে আলাদা হয় না। সুমু চোখ বন্ধ করে শেরাজের নরম ছোঁয়া অনুভব করল। চোখ মেলে শেরাজের চোখে চোখ রেখে বলল, ভালোবাসা যে শুধু চোখে দেখা যায় এমনটা নয়, ভালোবাসা কখনো কখনো ঘ্রাণেও খুঁজে পাওয়া যায়, শুধু অনুভবের গভীরতায়। রাত 3টে বাজে। হসপিটালের কেবিন রুম চুপচাপ, নিস্তব্ধতা ছেয়ে আছে। কেবিন ঘরের দেয়াল জুড়ে হালকা নীল আলো। দেয়ালের কোণে স্যালাইন স্ট্যান্ড থেকে ফোঁটা ফোঁটা পড়ছে। ইসিজি মেশিন থেকে একটানা বিট, পিপ 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 শব্দ করেই চলেছে। মৃদু আলোয় দেখা যাচ্ছে ডান দিকে সোফায় ব্ল্যাঙ্কেটা মুড়িয়ে বসে ঘুমাচ্ছেন মৌসেন। তার পাশে কুকড়ে শুয়ে আছে রোজা, চোখের কোণে কান্নার দাগ শুকিয়ে গেছে। আরিয়ান বিছানায় নিস্তেজ শুয়ে আছে, তার মুখে অক্সিজেন মাস্ক, হাত পা তীব্রভাবে ব্যান্ডেজে মোড়া, কপালে কালশিটে, গালের বাঁ দিকে গভীর কাটা দাগ। বুকের বাঁ পাশে হালকা নড়াচড়া হচ্ছে। হঠাৎ তার চোখের পাতা কেঁপে উঠল। কিছুক্ষণের ঝাপসা দৃষ্টির পর সে চোখ খুলে আস্তে আস্তে তাকালো। দেয়াল, আলো, স্যালাইনের নিচে ঝুলে থাকা তার শরীরে সব অচেনা লাগছে। সে ধীরে মাস্ক সরালো, শুকনো ঠোঁট জোড়া হালকা খোলার চেষ্টা করল। ফিসফিস করে বলল, সুমু। কেবিনে বাতাস বয়ে গেল। সে আবার চোখ বন্ধ করে। তখনই মস্তিষ্কের মধ্যে শুরু হয় ঝড়। কালকের সমস্ত ঘটনা তার মনে পড়তে লাগলো। আরিয়ান গাড়িতে বসে আছে, সিটের ওপর ফোনে সুমুর একটা হাস্যোজ্জ্বল ছবি। আরিয়ান গার্ড নিয়ে বের হয়নি। কোরিয়াতে সে যেতে না চাইলেও মৌসেন তাকে বাধ্য করেছে যাবার জন্য। হঠাৎ গাড়ির সামনে এসে দাঁড়ালো একটা এসইউভি। আরিয়ান ব্রেক কষল। মুহূর্তেই মুখোশমাসে কিছু লোক গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আয়ান কিছু বলার আগেই লোকগুলো তার মুখ ঢেকে টেনে গাড়ি থেকে নামালো। আয়ান নিজের আত্মরক্ষা তো দূরে থাক, মুখ ফুটে কিছু বলার সুযোগ পায় না। অন্ধকার কুঠুরি, চোখ মুখে কালো কাপড় আর হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে আরিয়ানকে। ঘরের মেঝেতে পড়ে আছে সে। দেয়ালে পানি পড়ার শব্দ, মাটির নিচে যেন ঘরটা, হাত পেছনে বাঁধা। ফিসফিস করে বলল, ঠান্ডায় তার দেহ কাঁপছে। শরীরের প্রতিটি জায়গায় রক্তে ভেজা। বেঁধে রাখা টাইট ব্যান্ডেজে দেহের পেশিগুলো টান ধরে আছে। তার শ্বাস প্রশ্বাস উঁচু নিচু হয়ে উঠছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রচণ্ড। হঠাৎ দরজা খুলে গেল। বুটের শব্দ নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো কেউ। একজন এসে আরিয়ানের চোখের কাপড় খুলে দিল। আরিয়ান নিভু নিভু চোখে সামনে তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল তার। আরিয়ান তাকিয়ে রইল। তার চোখে বিরাট এক শূন্যতা। সিরাজের চোখে আগুন, মুখে কোনো রকম মায়া বা দয়াবোধ নেই। সে ঠান্ডা গলায় বলল, সাহস তো কম না তোর আরিয়ান? আমার বউয়ের দিকে হাত বাড়াস তুই কি ভেবেছিস সিরাজ কঞ্জার কলিজার দিকে তোর মতো একজন ছোট লোক হাত বাড়াবে আর আমি চুপচাপ দেখে যাব? আরে ওই, তুই জানিস না আমি কে আর কি করতে পারি? সে আরিয়ানের 2 হাতে ধারালো কিছু দিয়ে আঘাত করল। মুহূর্তেই ফিনকি দিয়ে ছিটে রক্ত বেরিয়ে এলো। সিরাজ রক্ত 2 হাতের তালুতে তুলে নিল। তার হাতে রক্ত যেন মেহেদি পড়ার মতো মনে হলো। সে আরিয়ানের কাটা জায়গায় পা দিয়ে চেপে ধরল। আরিয়ান কুকড়ে গেল। তার শরীর সহ্য করতে পারল না। সিরাজ একেবারে আক্রমণাত্মক হয়ে আরও একটি লাথি দিল তার পাঁজরে। মুহূর্তেই আরিয়ান চিৎকার করে উঠল। সিরাজ আরও তীব্র গলায় বলল, এই সান, মুখ বাঁধার পরে ওর গলা থেকে আওয়াজ বের হয় কিভাবে? স্যান্ডি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। সে বাঁকা হেসে আরিয়ানকে বলল, তোর মতো একজন নোংরা পুরুষের কোনো যোগ্যতা নেই আমার সুমুর দিকে চোখ তুলে তাকানোর। আরিয়ান মুখে কিছু বলতে চাইল, কিন্তু তার আগে সিরাজ আরিয়ানকে তুলে দাঁড় করিয়ে মুখে শরীরের সর্বশক্তি দিয়ে পাঁচ মারল। চোয়ালে রক্ত ছিটকে গিয়ে দেওয়ালে লাগল। সে আরিয়ানকে ফেলে দিয়ে আবারও পাঁজর বরাবর লাঠি মারল। স্যান্ডি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সিরাজ গর্জন ছেড়ে বলল, সান, আমার হকস্টিক কই? স্যান্ডি গিয়ে হকস্টিক এনে সিরাজের হাতে দিল। হাতে হকস্টিক পেয়ে সিরাজ যেন মারের আনন্দে মেতে ওঠে। একদম পশুর মতো আক্রোশ ঝাড়ে আরিয়ানের ওপর। ক্লান্ত হয় না সে। দাঁতে দাঁত চেপে বলল, যা আমার তা অন্য কেউ ছোবে না, কেউ না। আর কোনো দিনও আমার কুলিজার দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে এমন অবস্থা করব তোর লাশটা দেখলেও মানুষ ভয়ে আটকে উঠবে। সে আরিয়ানের মাথাটা নিচু করে ধরল। আরিয়ানের আহাতগুলো থেকে একে একে রক্ত ঝরে মেঝেতে পড়ছে। সিরাজ তাকে মেঝেতে ধাক্কা মেরে ফেলে দিল। মেঝেতে গড়িয়ে পড়ে যন্ত্রণা ছটফটিয়ে উঠল আরিয়ান। শরীরের প্রতিটি জয়েন্টে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। সিরাজ তাকে আরও শক্তভাবে মেঝের সাথে চেপে ধরল, যেন ভিকটিমের কষ্ট তাকে আনন্দ দিচ্ছে। সে দাঁতে দাঁত চেপে বলল, আমি যখন পশুত্বের খেলায় মেতে উঠি তখন সেই খেলা আমার নেশালো মনে হয়। আমি খুব আনন্দ পাই। তোর রক্ত, তোর ব্যথা সবকিছুই আমাকে আনন্দ দিচ্ছে। ঘুম ভাঙতেই আরিয়ান হঠাৎ চিৎকার করে উঠল,
এসকে। বিছানায় উঠে বসার চেষ্টা করল সে, শরীর কাঁপছে আনকন্ট্রোলেবল। ইসিজি মেশিনের শব্দ তীব্র হলো। ব্রো ব্রো মম উঠো, ব্রো কেমন একটা করছে। মৌসেং দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরল। আরিয়ান বেটা, শান্ত হও, কিছু হয়নি, তুমি হসপিটালে আছো। আরিয়ান কাঁপতে কাঁপতে বলল, ও মেরেছে আমাকে মম, ও আমাকে মানুষ ভেবে মারেনি, এ নিজে একটা পশু, আর আমাকেও ঠিক পশুর মতো মেরেছে। আমি ছাড়াবো না ওকে মম, সব কেড়ে নিব ওর জীবন থেকে। সে তীব্র হাইপার হয়ে উঠল। রোজা গিয়ে ডাক্তার ডেকে আনলো। ডাক্তার ছুটে এলো, নার্স এসে সেডেটিভ দিল। ডাক্তার দ্রুত আরিয়ানের পালস চেক করল। হঠাৎ ধীরে ধীরে কাঁপতে কাঁপতে নিস্তেজ হয়ে গেল আরিয়ানের দেহ। চোখ ভারী হয়ে গেল, এখনও ঠোঁট কাঁপছে তার। মৌসেন তার মাথায় হাত বুলিয়ে শান্ত করতে চেষ্টা করল। সুন্দর একটা সকাল কেটে গেল ধীরে ধীরে। বাড়ির ভেতর এখন বেশ নীরবতা। সকালের ব্যস্ততা শেষে এখন যেন এক টুকরো আরাম ছুঁয়ে আছে চারপাশে। বাড়ির সকল ছেলেরা অফিসে গেছে। শেহবাজ খান, শেহজাদ খান, সারবাজ, আরবাজ, সেরাজ সবাই যার যার কাজে বেরিয়ে গেছে। শাহরুখ গেছে একাডেমিতে, আর রিয়াজ স্কুলে। ফিরোজা চৌধুরী বাড়িতে। অনন্যা খাতুন সকালেই হসপিটালে চলে গেছেন। বাড়ি এখন অনেকটাই ফাঁকা, শুধু সুমু, ঈশিতা আর আফিয়া খাতুন রয়েছেন বাড়িতে। ঈশিতা দুপুরের খাবার খেয়ে ঘুমাচ্ছে, আফিয়া খাতুনও তাই। সুমু বেলকনিতে দাঁড়িয়ে আছে একা, ঠান্ডা হাওয়ায় তার চুল উঠছে ধীরে ধীরে। দূরের আকাশে সূর্যটা একটু একটু করে ঢলে পড়ছে পশ্চিমে। তার চোখে এক ধরনের নিঃশব্দ চিন্তা, যেন মনটা কোথাও হারিয়ে গেছে। আরিয়ানের সেদিনের করা কাণ্ডগুলো বারবার মনে পড়ে যাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে ধীরে ধীরে ভেতরে এলো। দরজাটা টেনে বন্ধ করে ওয়াশরুমে ঢুকে পড়ল। গরম পানির নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটু সময় কাটালো। শরীরে পানি আর চোখের ভিতরের জল, কে জানে কোনটা বেশি উষ্ণ। 20 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সারা শরীর ভিজে, এক টুকরো সাদা তোয়ালে পেঁচানো বুক থেকে হাঁটু পর্যন্ত। গাল দুটো গরম জলে লাল হয়ে গেছে, চুলগুলো ভেজা, পিঠ বেয়ে পানি গড়িয়ে পড়ছে পিঠে। হাঁটতে হাঁটতে আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়নায় নিজের চোখে চোখ পড়তেই সেরাজের মুখটা মনে পড়ল তার। মনটাকে হালকা করার জন্য সুমু অডিও স্পিকারে ডার্লিং ক্যান আই বি ইয়োর ফেভারিট গানটা প্লে করলো। প্রথমে ধীরে ধীরে মাথা দুলালো, তারপর হঠাৎ যেন আবেগের ঝড় উঠল তার ভেতরে। মুড সুইং হলো আচমকাই। মনটা হঠাৎ করেই ভালো হয়ে গেল, যেন গানটা তার ভেতরের মেঘ কেটে রোদ এনে দিল। সে বেডের উপর উঠে দাঁড়ালো, তোয়ালেটা সামলে নিল যেন ঠিক মতো গাঁট হয়ে থাকে। তারপর কোমরে হাত দিয়ে গানের তালে তালে নাচতে শুরু করলো। এক একটা বিটে ছোট ছোট স্টেপ, একটু ঘুরে দাঁড়ান, একটু জাম্প, আবার হাসি। রুমের দরজা ভেতর থেকে লক করা। এটা যেন তার নিজের একটা ছোট্ট রাজ্য, যেখানে সে আবার বাচ্চা হয়ে যেতে পারে। কারোর চোখের ভয় নেই, কারোর বকা নেই। কেবিনের ঘড়িতে তখন বিকেল 3টে। সেরাজ তার অফিস ডেস্কে বসে ফাইলের ভেতর মন গুজে রেখেছে। বাইরে রোদের উত্তাপ আর ভেতরে এসির ঠান্ডা হাওয়া। আজ তার 200 কোটি টাকার কন্ট্রাক্ট সাইন হবে। স্যান্ডিকে অনেকক্ষণ আগে ফাইল রেডি করে আনতে বলেছে। হঠাৎ তার চোখ পড়ে গেল রুমের কোণে রাখা মনিটরের দিকে, যেটা অফিসের ইন্টারনাল হোম সিকিউরিটি ফিড। চোখটা আটকে গেল বেডরুমের লাইভ ফুটেজে। স্ক্রিনে দেখা যাচ্ছে সাদা তোয়ালে জড়ানো সুমু বিছানার উপর দাঁড়িয়ে নাচছে। কোমর দুলছে, মুখে পাগলামি হাসি, ভেজা চুল থেকে পানি টপ টপ করে পড়ে যাচ্ছে ঘাড় বেয়ে পিঠে। হঠাৎ গানের তালে সে হাত ঘুরিয়ে একপাশে ঘুরল। আর তখনই সেই দৃশ্য যেন সেরাজের বুকে হাতুড়ি মারল। তার হাত থেকে পেন পড়ে গেল মেঝেতে। হঠাৎ কেমন ঘামতে শুরু করল। এসির রিমোট টিপে তাপমাত্রা বাড়িয়ে দিল, কিন্তু শরীর ঠান্ডা হলো না তার। গলার কাজটা অস্বস্তিকর মনে হলো। সে নিজের ব্লেজার খুলে ছুঁড়ে ফেলল চেয়ারে। ভেতরে থাকা সাদা শার্টের বোতাম একে একে খুলে ফেলল সব। গলায় নিঃশ্বাস ভারী হয়ে এলো। সুমুর একান্ত শিশুসুলভ মুহূর্ত তাকে একদম অস্থির করে তুলেছে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কেবিনের মধ্যে কিছুক্ষণ পায়চারি করল, আবারও তাকালো সিসিটিভি ফুটেজের দিকে। বিড়বিড় করে বলল, এইটা কি করলে তুমি সুইটহার্ট? তুমি কি জানো না তুমি এমন করলে আমি নিজেকে আটকে রাখতে পারবো না? নাও আই ব্যাডলি নিড ইউ সুইটহার্ট। ফুটেজটি অফ করে দিল। এই মুহূর্তে সে বাড়িতে ফিরবে ভেবে হাঁটা ধরল। এই ফাইল, এই কাগজ, এই 200 কোটি টাকার কন্ট্রাক্ট সব এখন মূল্যহীন তার কাছে। এখন তার দরকার তার স্ত্রীকে। কেবিনের দরজা খোলার সঙ্গে সঙ্গেই স্যান্ডি ছুটে এলো, হাতে এক গাদা কাগজ। স্যার, আপনি কোথায় যাচ্ছেন? সেরাজ কোনো উত্তর দিল না। গম্ভীর মুখে দীর্ঘ পদে হেঁটে চলল লিফটের দিকে। স্যার, আমাদের নিউ প্রোডাক্ট লঞ্চের কন্ট্রাক্ট পেপারে আপনাকে আজই সাইন করতে হবে, না করলে 200 কোটি টাকার প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাবে। প্লিজ স্যার। কিন্তু ততক্ষণে সেরাজ লিফটে ঢুকে দরজা বন্ধ করে ফেলেছে। স্যান্ডি হতবাক। এই সেই সেরাজ খান যে কাজের সময় কাউকে এক চুল পর্যন্ত ছাড় দেয় না, যার কাছে সময় মানেই টাকা। আর আজ সে ভাবুক হয়ে তাকিয়ে রইল। লিফটের ভেতরে সেরাজ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। মনিটরে সেই দৃশ্য চোখে ভাসছে। বিড়বিড় করে বলল, তুমি জানো না
তোমার একটা ভেজা চুল আমার গোটা দুনিয়া ঘুরিয়ে দিতে সক্ষম। লিফট থেকে বেরিয়ে গাড়িতে উঠে স্টার্ট দিল, ব্রেকে চাপ দিয়ে গিয়ার বদলে দিল। তীব্র স্পিডে গাড়িটা ছুটে চলল। প্রতিটা ইট, রাস্তাঘাট, সিগন্যাল সব যেন ধোঁয়ায় মিশে যাচ্ছিল, কিন্তু অন্য কোনো দিকে নজর নেই তার মনে তখন একটাই দৃশ্য। একটা পাগলি মেয়ে তার বিছানার উপর দাঁড়িয়ে গান গাইছে, নাচছে। সিরাজ মুচকি হেসে বলল, তোমার খান সাহেব ছুটে আসছে তোমার কাছে, সব কিছু ফেলে শুধু আমার পাগলিটাকে নিজের বুকে টেনে নিতে। এই ভালোবাসা, এটা আর কোনো কাজ, কন্ট্রাক্ট, টাকার ভাষায় মাপা যায় না। আমাকে এইভাবে ডিস্টার্ব করার মাসুল তোমার ভোগ করতে হবে সুইটহার্ট। 20 মিনিটের মধ্যেই সিরাজ বাড়ির সামনে এসে পৌঁছল। গাড়ির দরজা খুলে সে কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটা দিল নিজের রুমের দিকে। প্রতিটি পা যেন ভারী, প্রতিটি নিঃশ্বাসে তীব্র এক অস্থিরতা তার। রুমের দরজায় এসে দাঁড়িয়ে থমকে গেল কিছুক্ষণ। ভেতর থেকে দরজা বন্ধ। সিরাজ গভীর দৃষ্টিতে একবার তাকালো দরজার দিকে, তারপর পকেট থেকে মাস্টার কি বের করল। চাবি দিয়ে দরজা আনলক করে সামনে তাকিয়ে রইল। সুমু এখনও বাচ্চার মতো মজা করে নাচছে, আয়নার সামনে দাঁড়িয়ে হাতে কোলবালিশ নিয়ে এক একটা বিটের নাচের স্টেপ দিচ্ছে। তার চোখে মুখে আনন্দের আলো। হঠাৎ সুমুর চোখ গেল আয়নার দিকে। আয়নার প্রতিফলনে সিরাজ। সুমুর চোখ মুহূর্তেই বড় হয়ে গেল, হাতের তালু মুঠো করে ফেলল। গলায় যেন কথা আটকে গেল। হাত থেকে কোলবালিশ ধপাস করে নিচে পড়ে গেল। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। সিরাজ দাঁড়িয়ে আছে দরজায়, গা ঘেঁষে, চুল এলোমেলো, শার্টের বোতাম খোলা, চোখে ঘোর লাগা নেশা। সুমু অবাক। সে নিজের দিকে তাকালো, টাওয়েলটা গায়ে, চুল অগোছালো, গালে লালচে আভা। হায় আল্লাহ, মনে মনে বলে সে। পেছন ঘুরেই দৌড় দিল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের ভেতর ঢুকলেও ওয়াশরুমের দরজা লাগতে পারল না সে। একটা শক্ত হাত এসে তার কবজি ধরে ফেলল। সুমু থমকে গেল। খান সাহেব, ছাড়ুন, আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, খুব ইমার্জেন্সি। কিন্তু সিরাজ কিছু শুনল না। চোখে তার শুধু আগুন, কিন্তু সেই আগুনে কোনো রাগ নেই, আছে নেশা, গভীর জ্বালাময় ভালোবাসার এক অদ্ভুত সুন্দর নেশা। সে সুমুকে টেনে ওয়াশরুম থেকে বাইরে এনে দেয়ালের সাথে চেপে ধরল। সুমুর নিঃশ্বাস ঘন হয়ে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আমাকে ছাড়ুন। সিরাজ চুপচাপ তাকিয়ে রইল সুমুর খিঁচে বন্ধ করে রাখা চোখের দিকে। তারপর তার ঠোঁট নেমে এলো সুমুর কানের পাশে। নিঃশ্বাসে ভেসে এলো একগুচ্ছ নেশালো কথা। আস্ত একটা সুস্থ, সবল, হট একটা জামাই থাকতে কোলবালিশ কেন? সুমু চুপ করে রইল। সিরাজ আবারও বলল, তুমি জানো কি করেছো তুমি আমার সাথে? তুমি আমায় বাঁচতেও দাও না, মরতেও না। সুমুর গলা শুকিয়ে এলো। সিরাজ ধীরে ধীরে সুমুর কপালে ঠোঁট ছোঁয়ালো। সুমুর নিঃশ্বাস ক্যাবে উঠল। সে ধীরে ধীরে বলল, আপনি তো অফিসে ছিলেন, বাড়িতে কেন? সিরাজ আরও মিশে দাঁড়ালো তার সাথে। সুমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি ফাইল সাইন না করে বেরিয়ে এসেছি বেব। আসার সময় স্যান বলল 200 কোটির কন্ট্রাক্ট হাতছাড়া হয়ে যাবে, কিন্তু তখন আমার মন মস্তিষ্ক সব তোমার হটনেসের মধ্যে গেঁথে বসে আছে। আমার মাথায় তখন শুধু তুমি, আর কিচ্ছু না। ইস, আমার বউটা এত হট কেন? তখন মন মস্তিষ্ক গেঁথে গিয়েছিল বলে এখন শরীরটাকেও তোমার মধ্যে গেঁথে দেওয়ার জন্য চলে এসেছি। তার ঠোঁট সুমুর কানের আরও কাছে গিয়ে থামল। এই টাওয়েলটা যদি আর 1 ইঞ্চি নিচে নামতো, আমি হয়তো কেবিন থেকে গাড়ি না, হেলিকপ্টারে উড়ে চলে আসতাম, এক মুহূর্ত দেরি না করে। সুমু কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, খান সাহেব, বাজে কথা না বলে ছাড়ুন। আমার মনে ছিল না যে রুমের মধ্যে ক্যামেরা আছে। ভাগ্যিস মনে ছিল না। তোমার এই পাগলামো আমার শরীরের তাপ বাড়িয়ে দিয়েছে সুইটহার্ট। তুমি জানো না তোমার এক একটা নাচের স্টেপে আমি কতবার মরেছি। বড্ড বেশি ডিস্টার্ব করে দিয়েছো আজ। দয়া করে ছেড়ে দিন। একটু আগেই শাওয়ার নিয়ে এসেছি। আর আপনি এই অসময়ে কাজ ফেলে, কন্ট্রাক্ট ফেলে কেন এসেছেন বাড়িতে? কতগুলো টাকা লস হবে আপনার। স্যান বলল 200 কোটির কন্ট্রাক্ট হাতছাড়া হয়ে যাবে যদি আমি সাইন না করি। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যদি আমি এখন বাসায় না যাই তাহলে তার থেকেও বড় কিছু হাতছাড়া হয়ে যাবে। তুমি যদি স্লিপ করো আর এই টাওয়েলটা হঠাৎ খুলে যায় আর আমি যদি সেটা চোখের সামনে থেকে না দেখতে পাই, ওই চিন্তা আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছিল সুইটহার্ট। সমু চোখ খুলে তাকালো, রাগী স্বরে বলল, অসভ্য, নির্লজ্জ, বেশরম, ঠোঁটকাটা, লাগামহীন পুরুষ। সিরাজ ঠোঁট কামড়ে হাসল। 200 কোটির লস দিয়ে বাড়িতে এসেছি, সেই দুঃখে এখন আমার কচু গাছের সাথে গলায় দড়ি দিতে ইচ্ছে করছে। আর এখন যদি বাড়িতেও লস দেই তাহলে তো আমি একদম শেষ। কেমন বউ তুমি? তোমার স্বামীর এত বড় লস হয়ে যাচ্ছে আর তুমি আটকাতে পারছো না। চলো এখন তোমার স্বামীর এই লসটা আটকাও। কিছুতেই যেন এই কন্ট্রাক্টকে লস না খাই আমি। আহাম্মুকের মতো তাকিয়ে রইল সুমু। সুমুর ভেজা একগোছা চুল হাতে তুলে নিল সিরাজ। চুলের সাথে নাক ছুঁয়ে বুক ভরে চুলের ঘ্রাণ টেনে নিয়ে বলল, তোমার নাচ,
তোমার পিঠে গড়িয়ে পড়া বিন্দু বিন্দু পানি, টাওয়েলের নিচে লুকানো তোমার উষ্ণ শরীর, সব মিলিয়ে তুমি একটা জ্বলন্ত অগ্নিগিরি। আর আমি? সে ফিসফিসিয়ে ওঠে, আমি সেই আগুনে ঝলসে আজ সব কিছু ফেলে ছুটে এসেছি। কন্ট্রাক্ট, টাকা, লাভ, সাইন সব একদিকে, আর তুমি একদিকে। একটু থামল সে, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলে আবারও বলল, তুমি জানো সুইটহার্ট, তোমার হট ডান্স দেখে আমি ঘেমে যাচ্ছিলাম। এসির টেম্প বাড়িয়ে দিয়েছি, ব্লেজার খুলেছি, তারপর শার্টের বোতাম একে একে খুলে ফেলেছি। তবু আমি নিজেকে ঠান্ডা করতে পারিনি। দেন কেবিনের মধ্যে পাইচারি করতে করতে মনে হলো আমার আগুনের উৎস তো তুমি, তাই তোমাকে ছাড়া এই আগুন নেভানো সম্ভব না। সে একটু থেমে আবারও বলল, ডান্স উইথ মি সুইটহার্ট, আমার সাথে একটা নাচ করবে সুইটহার্ট? সুমু চোখ কুচকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে বলল, নাও, ইন দিস টাওয়েল? এখন এই টাওয়েল পরে? সেরাজ ঠোঁট কামড়ে মুচকি হেসে বলল, ইয়েস, নাও, জাস্ট লাইক দিস, ইউ, মি, দিস রুম অ্যান্ড আ রিদম দ্যাট অনলি আওয়ার হার্টস ক্যান হিয়ার। হ্যাঁ, এখনই, ঠিক যেমন আছো, তুমি, আমি, এই ঘরটা, আর এমন এক সুর যেটা শুধু আমাদের হৃদয় দুটোই শুনতে পারে। সে আরও এক ধাপ এগিয়ে এলো, তার কণ্ঠে চিরচোনা খুনসুটি আর কামনা মেশানো সুরে বলল, ট্রাস্ট মি, নো ওয়ান হ্যাজ এভার ডান্সড উইথ ফায়ার, বাট টুনাইট আই উইল, বিকজ ইউ, মাই ভলক্যানো, আর ইরাপ্টিং অ্যান্ড আই এম রেডি টু বার্ন। আমার কথা বিশ্বাস করো, আগুনের সাথে কেউ কোনোদিন নাচ করেনি, কিন্তু আজ আমি করব, কারণ তুমি তো আমার আগুন, আমার আগ্নেয়গিরি, আর আমি তাতে পুড়ে যেতেও রাজি আছি। সুমুর গাল আরও লাল হয়ে এলো, সে সরে যেতে চাইল, কিন্তু সেরাজ তার কোমরের চারপাশে হাত রেখে বলল, লেট মি হোল্ড ইউ, লেট মি লিড, অ্যান্ড আই প্রমিস, বাই দি এন্ড অফ দিস ডান্স ইভেন ইউর অ্যাঙ্গার উইল বি আউট অফ ব্রেথ। আমায় একটু জড়িয়ে থাকতে দাও, আমায় তোমার সাথী হতে দাও এই নাচে। কথা দিচ্ছি, এই নাচ শেষ হতে হতে তোমার রাগটাও হার মেনে যাবে। সেরাজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সুমুর দিকে, তারপর হঠাৎ ঠোঁটে একরাশ পাগলামি ঝুলিয়ে বলল,